আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি ইলিয়াস হোসেন বলছি। আমরা আজকে যথাসময়ে লাইভ আসতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা নিশ্চয় জানেন যে প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 8টায় আমরা প্রবাস যাত্রা এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো আজকে ধারাবাহিকভাবে আমরা যে অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো এবারের দেশ ছিল আমাদের জাপান, অর্থাৎ এশিয়ার একটি উন্নত দেশ জাপান। সে জাপান দেশ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আহ, ধারাবাহিক অনুষ্ঠানের মতো আমাদের আজকের সময়তে একজন অতিথি যুক্ত হয়েছেন, যিনি সুদূর জাপান থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে। আপনারা অবশ্যই যারা এই মুহূর্তে লাইভে সংযোগ হচ্ছেন বা হবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সাউন্ড বা আমাদের ক্যামেরার রেজলিউশন সবকিছু ঠিক আছে কিনা আমাদের যে কেউ একজন কমেন্টস করে জানাবেন। শুধু দর্শক মন্ডলী, আমরা আজকে আলোচনা করব জাপানে কিভাবে যাওয়া যায় এবং সেখানে কিভাবে আহ, 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 চাকরি পাওয়া যায় এবং সেখানে কিভাবে আহ, যাওয়ার পদ্ধতি এবং কি কি যোগ্যতা প্রয়োজন এবং থাকা খাওয়ার খরচ কি এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা যায় কিনা এটার বিস্তারিত আমরা আলোচনা করব। তো তার আগে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা আমরা যে কেউ একজন যদি কমেন্টস করে আমাদেরকে জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম। তো সুই দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হব। তো পরিচিত হওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ, সেটি হলো আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন এই মুহূর্তে অথবা যারা পরবর্তীতে দেখবেন অথবা লাইভটি শেষ হওয়ার পরে দেখবেন, আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি লাইভটি শেয়ার করে দিবেন অন্য অন্য দেখার স্বার্থে। শুধু দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাপান থেকে জনাব মেহেদী হাসান খান। জি মেহেদী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার গুরুত্বপূর্ণ সময় রেখে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমার পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। জি মেহেদী ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং যারা দর্শক দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি অনেক। জি মেহেদী ভাই, আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু ব্যক্ত করতেন এবং আপনি জাপানে কিভাবে আছেন, কিভাবে গেছেন, এই বিষয়টা আমরা একটু আপনার থেকে আগে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আম, আমার নাম ডক্টর মেহেদী হাসান খান। আমি বর্তমানে জাপানের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কোবে সিটি গভর্নমেন্টে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আছি বর্তমানে। আমি 2016 সালে জাপানে এসেছি। এসে আমি আসছিলাম মূলত পিএইচডি যে স্কলারশিপ থাকে জাপান গভর্নমেন্টের, সরকারের ম্যাক্স স্কলারশিপ বলে, সেই স্কলারশিপে আমি জাপানে আসছিলাম 2016 সালে কোবে গাকুইন ইউনিভার্সিটিতে। সেখানে প্রথমে আমি আমার পিএইচডি কমপ্লিট করেছি। তারপর ইউনিভার্সিটিতে 1 বছর 2 বছরের মতো রিসার্চার হিসেবে ছিলাম। তারপরে 3 বছর ইউনিভার্সিটিতে টিচার হিসেবে ছিলাম, পার্ট টাইম অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে। পরবর্তীতে রিসেন্টলি আমি এই কোবে সিটি কর্পোরেশনে জয়েন করেছি আর কি। জি, তাহলে তো আমরা আপনার ঝুলি থেকে, আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারবো আশা করি। হ্যাঁ, তো যতটুকু আমি পারি, আমার আমার নলেজ যতটুকু আছে আমি জানাইতে পারবো আপনাদেরকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জনাব জাহাঙ্গীর কাজী, আমার চাচা যুক্ত হয়েছেন। জাহাঙ্গীর চাচার কাছে আমাদের একটু অনুরোধ, আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, ডবল কোনো সাউন্ড বা ব্যাড সাউন্ড হচ্ছে কিনা যদি আপনি একটু কমেন্টস করে জানাতেন আমাদেরকে, অথবা আপনারা যারা যুক্ত হয়েছেন এর মধ্যে থেকে যে কেউ একজন জানান যে সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা, তাহলে আমরা পরবর্তী স্টেপ গুলোতে যাবো ইনশাল্লাহ। কারণ পরিপূর্ণ সঠিকভাবে যেহেতু আমরা লাইভে যাচ্ছি, তো সে বিভিন্ন ত্রুটি থাকতে পারে, আমরা ত্রুটিগুলো মুক্ত হয়ে তারপরে পূর্ণাঙ্গ আলোচনায় যেতে যাচ্ছি। তো যে কেউ একজন আমাদেরকে কমেন্টস করে জানান প্লিজ। মেহেদি ভাই, আপনি তো নিশ্চয়ই অবশ্যই ফ্যামিলি নিয়ে সেখানে বসবাস করছেন, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ফ্যামিলি সহ আছি এখানে। যাক আলহামদুলিল্লাহ, আমরা জেনে খুশি হলাম। আপনি ফ্যামিলি প্রথমে তো অবশ্যই আপনি ব্যাচেলারে গিয়েছিলেন এখানে, তাই না? আপনি সিঙ্গেল পার্সন হিসেবে গেছেন সেখানে। হ্যাঁ, তো আমি এখন যেহেতু স্কলারশিপে যখন আসছি তখন সিঙ্গেল হিসেবে আসছি। জি, আর ইন দা যেহেতু মেইন আপনি টাইম সেখানে সিঙ্গেল ছিলেন, এখন আবার ফ্যামিলি নিয়ে বসবাস করতেছেন, তার মানে আমরা উভয় দিক নেই আপনার থেকেই আমরা টু ইন ওয়ান, অর্থাৎ আপনার থেকেই সবকিছুই জানতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো আশা করি আমাদের দর্শকদের জন্য অনেক উপকার হবে। তো শুধু দর্শক মন্ডলী, আমরা মূল আলোচনায় চলে যাব এখনো। হ্যাঁ, সালমা খাতুন তিনি আমাদেরকে জানিয়েছেন সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সালমাকে।
জি মেহেদি ভাই, আপনি তো সেখানে পিএইচডি করছেন এবং পিএইচডি করার পর আবার সেই জাপানের সরকারের আন্ডারে জব করছেন সেখানে, তাই না? জি। যাক আলহামদুলিল্লাহ, আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আপনি সুস্থ থাকেন। আমরা এবার সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো মেহেদি ভাই, আসলে আহ, আমরা যেহেতু একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত দেশে বসবাস করি, আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা একটা হ্যান্ডসাম স্যালারি পাবো এবং একটা উন্নত জীবনযাপন করা যায় এমন একটা দেশে যাব। তো সেক্ষেত্রে অনেকেরই চয়েস জাপানটা। তো সেক্ষেত্রে জাপানে যেতে গেলে আসলে কোন কোন ভিসা রয়েছে, বাংলাদেশ থেকে কিভাবে যাওয়া যায় মূলত জাপানে, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। কি ভিসা পাওয়া যায় অথবা কিভাবে যাওয়া যায়, অথবা যাওয়ার জন্য যারা যাবে, যারা প্রস্তুতি নিবে, তাদের কি যোগ্যতা প্রয়োজন বা ডকুমেন্টস কি কি দরকার? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাপানে কি কয়টা ভিসা, কোন কোন ক্যাটাগরি ভিসা আছে তার একটা জাস্ট সামারির মতো দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে জাপানের, প্রথমে বলি জাপানের এখন প্রচুর বাঙালি আছে। বাঙালি মানে সরকারি হিসাব অনুযায়ী জাপানে এখন বাঙালির সংখ্যা প্রায় 35,000। এটা কিছুদিন আগে অতটা ছিল না। কেমন বলি, যেমন আমার কোবে সিটিতে, আমি আমাদের যে জাস্ট কোবে সিটি, কোবে টোটাল কোবেতে না, শুধু সিটির ভিতরে আজকে এখন বর্তমানে বাংলাদেশে আছে প্রায় 1500। অথচ আমি যখন 2016 সালে আসি তখন বাঙালি এই কোবে সিটিতে 200-250 মতো ছিল মাত্র। সো 10 বছরে এটার দ্বিগুণ হয়েছে। ইভেন 4 বছর আগে কোবে সিটিতে বাঙালি 400-500 বেশি ছিল না, বাট এখন প্রায় 1500 মতো হয়ে গেছে। সো এটা হচ্ছে জাপানে এখন বাংলাদেশ থেকে আসা মানে ইমিগ্রেন্টদের সংখ্যা বাড়তেছে, বিভিন্ন কয়েকটা কারণে আছে। এর ভিতরে যে ক্যাটাগরি গুলাতে জাপানে সবচেয়ে বেশি আসে বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে স্টুডেন্ট ভিসা। এই স্টুডেন্ট ভিসার কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে রেগুলার যেটা আসে, আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপে, জাপান সরকারের মন বসু স্কলারশিপ বলে, নেক্সট স্কলারশিপ বলে। সেই স্কলারশিপে আসে একটা কি বলে খুব বড় অ্যামাউন্টের একটা স্টুডেন্ট আসে যারা হায়ার স্টাডির জন্য আসে। এইখানে হচ্ছে ম্যাক্সিমাম আপনার কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি টিচার বা এই লেভেলের যারা আছে তারা তাদের পিএইচডি এই করার জন্য এখানে আসে। আর একটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে জাপান গভর্নমেন্টের একটা এমওইউ টাইপের আছে। সেই সূত্রে বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার আছেন, সেই বিসিএস ক্যাডার সেকশন এবং বাংলাদেশ ব্যাংকের যারা ফার্স্ট ক্লাস জব, এডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে উপরের পোস্টে যারা আছে, এদের জন্য একটা জেডিএস বলে, জেডিএস একটা স্কলারশিপ ফিক্সড আছে। সেই স্কলারশিপে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন ইয়েতে। এটা হচ্ছে স্কলারশিপে। আর নেক্সট স্কলারশিপের আরেকটা ধাপ হচ্ছে বাংলাদেশ থেকে আপনি মাস্টার্স কমপ্লিট করলে, অনার্স করার পরে করা যায়। অনার্স এবং মাস্টার্স ক্যাটাগরিতে আপনি সরাসরি আবেদন করতে পারেন। সেই আবেদনের ক্ষেত্রেও বাংলাদেশের আগের চেয়ে এখন মোটামুটি পার্সেন্টেজটা বাড়ছে, সেটাতে সরাসরি স্কলারশিপে চলে আসবেন। এখানে হচ্ছে হায়ার স্টাডি, অনার্সও করা যায়, অনার্সের স্কোপটা কম, বাট হায়ার স্টাডি মাস্টার্স পিএইচডির জন্য আসা যায়। এটা হচ্ছে একটা ধাপ হায়ার স্টাডির ক্ষেত্রে। এই হায়ার স্টাডির দুইটা দুইটা মানে সেক্টর আছে, দুইটা সেক্টর মানে দুইটা ওয়েতে আসা যায় আর কি। আমি জাস্ট একটু শর্টে বলে দিচ্ছি, বেশি ই না করে। একটা হচ্ছে যে আপনি সরাসরি যেমন এই যে রিসেন্টলি আজকে যে লাইভ হচ্ছে, আজকেই আপনি দেখবেন একটা সার্কুলার দিছে জাপান গভর্নমেন্ট থেকে, জাপান এম্বাসি বাংলাদেশ, তার মাধ্যমে একটা সার্কুলার হয়েছে যে 2026 সালের স্কলারশিপে যারা যেতে চায় জাপানে তাদের জন্য মানে অ্যাপ্লিকেশন চাচ্ছে আর কি। সো বাংলাদেশে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে তারা চাইলেই জাপান এম্বাসির ওয়েবসাইটে ঢুকে সেই আবেদন ফর্মটা দেখে সেখানে আবেদন করতে পারে। আবেদন করলে সেখানে আপনি ইজিলি সেই প্রসেসগুলো ফলো করে আপনি আবেদন সিলেক্ট হইলে তারপরে এম্বাসির মাধ্যমে আসবেন। আরেকটা হচ্ছে যে জাপানি ইউনিভার্সিটির সাথে যদি আপনি আগে থেকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন, প্রফেসরদের সাথে, টিচারদের সাথে, আপনার মাস্টার্স বা অনার্সের যে থিসিস গুলো আছে সেটা থ্রুতে যদি আপনি টিচারদের সাথে কানেক্ট করতে পারেন, টিচাররাই আপনার পক্ষ হয়ে মানে জাপান গভর্নমেন্টকে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করবে। সেখান থেকে অ্যাপ্রুভ হলে ইউনিভার্সিটি থেকে আপনাকে সরাসরি নিয়ে আসবে, আপনার কোনো কিছু করতে হবে না, স্কলারশিপ আছে। আর এই স্কলারশিপের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি জাপানে যদি এই গভর্নমেন্ট স্কলারশিপে আসেন তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না, বাংলাদেশ থেকে আপনার 1 টাকাও লাগবে না। ইভেন আপনি বাংলাদেশ থেকে জাপানে আসলে যে আপনার খরচ হয়, বিমান ভাড়া টাড়া, প্লেন, বাসা থেকে বেরোবেন, সব টাকা গভর্নমেন্ট দিয়ে দিবে। এবং আপনাকে ইভেন যখন আপনি বাংলাদেশে চলে যাবেন ব্যাক করে, সেই টিকিটও দিয়ে দিবে। এবং পার মান্থ আপনাকে জাপান গভর্নমেন্ট সমস্ত
টিউশন ফি যা কিছু খরচ আছে ইউনিভার্সিটি সবকিছু জাপান পে করার পরে আপনাকে পার মান্থ প্রায় 1,20,000 টাকা বাংলাদেশি টাকা এরকম টাকা দেয় আর কি, যত বছর করেন আপনি পিএইচডি ও মাস্টার্স। এটা হলো একটা। আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা ম্যাক্সিমাম যেটা আসে এখন, এটা তো খুব কম, মানে হায়ার স্টাডির ক্ষেত্রে একটু কম্পিটিশন বেশি, যাই কি একটু মানে কোয়ালিটিও একটু দরকার হয়, সব মিলে একটু আসাটা একটু টাফ, বাট একদম ক্রিম অফ দ্য ক্রিম আসে আর কি। আর এখন যেটা সবচেয়ে বেশি আসে জাপানে সেটা হচ্ছে জাপানি স্কুলগুলোতে, এটা হচ্ছে নিহঙ্গো গাকু বলে আর কি বাংলাদেশ থেকে। সেটা হচ্ছে শুধু এইচএসসি পাশ করার পরেই আপনি চলে আসতে পারবেন। এইচএসসি পাশ করার পরেই আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। জাপানিজ ভাষার বেশ কয়েকটা লেভেল আছে, সেটা হচ্ছে যে আমরা যেমন আইএলটিএস যেমন বলি, সেই আইএলটিএস এর মতো জাপানে আছে জেএলপিটি, জেএলপিটি 5 থেকে শুরু করে 5 4 3 2 1 1 হচ্ছে একদম হাইস্ট লেভেল। সো বাংলাদেশ থেকে মিনিমাম আপনি জেএলপিটি 5 যদি কেউ কমপ্লিট করে এসএসসি পাস করার পরে, এই শুধু এসএসসি পাস করার পরে জেএলপিটি 5 কমপ্লিট করার পরে, এখন হচ্ছে 4টা প্রেফার করে বেশি। 4 কমপ্লিট করার পরে আপনি বাংলাদেশেও অনেক এজেন্সি আছে, তাদের থ্রুতে জাপানিজ স্কুলগুলোতে আবেদন করা যায়, অথবা আপনি যদি নিজের কোনো চ্যানেল থাকে সরাসরি জাপানিজ স্কুলগুলোতে আপনি আবেদন করলে তারা একটা ভাইবা নিবে, আপনার ডকুমেন্ট স্ক্যানিং করবে। স্ক্যানিং করার পরে সেখান থেকে যদি আপনি সিলেক্টেড হন, তারা একটা সিইউ পাঠায় আর কি। সেই সিইউতে আপনি বাংলাদেশ এম্বাসিতে আবেদন করলে সেখান থেকে আপনি ইজিলি জাপানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে আরেকটা থ্রু। এখানে আবার কিছু টাকা পয়সার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি কলেজ মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ গুলার এটা 2 বছর হচ্ছে এখানে পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ স্কুলের হচ্ছে 2 বছর, এবং আপনার আসার সময় বাংলাদেশ থেকে প্রায় 12 থেকে 14 লাখ টাকা লাগে ইন টোটাল সবকিছু, মানে ইন টোটাল প্রথম বছরের সব ফি সহ। 1 বছর যে আপনি জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়বেন, 1 বছরের ফি ওরা আগে নিয়ে নেয়, জাপানে আসার আগে 1 বছরের ফিটা নিয়ে নেয়। সেটা সহ আপনাকে প্রায় ইউনিভার্সিটিতে ধরেন 10 লাখ, জাপানি ইউনিভার্সিটি হাইস্ট 10 লাখ, এর বেশি লাগে না, কমও লাগে আর কি। হয়তো অনেক ল্যাঙ্গুয়েজ স্কুলের যারা এজেন্সি আছেন তারা এটা দেখলে হয়তো বা বলবেন যে সব বলে দিচ্ছে, আরো কম লাগে, আর 6-7 লাখ বা 8 লাখ লাগে। বাট এর বাকি যে খরচগুলো এটা হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ স্কুলের আছেন তাদের বিভিন্ন সার্ভিস চার্জ নিয়ে থাকেন আর কি। সো ওইটা যে যেভাবে আসতে পারে সেটা। আর এখানে আসার পরে বাকি 1 বছর ফিটা দিতে হয়, সেটা সবাই প্রায় ম্যাক্সিমাম 100% হচ্ছে এখানে জব করতে পারে আর কি। স্টুডেন্টরা সপ্তাহে 28 ভাই ঘন্টা জব করে। এখানে সপ্তাহে 28 ঘন্টা? হ্যাঁ, সপ্তাহে 28 ঘন্টা জব করতে পারবে স্টুডেন্ট অ্যালাউড। কিন্তু আমার দেখাশোনা মতে যেগুলা কোন স্টুডেন্ট সপ্তাহে 28 ঘন্টা করে না, সবাই মিনিমাম এই 3-4 গুণ করে আর কি। 28 ঘন্টা হচ্ছে ওরা বৈধভাবে করে, আপনার কি মানে বলে এটা ব্যাংক হলো রুলসে আছে 28 ঘন্টা? রুলসে আছে, অ্যাকাউন্টে যায় আর কি। বাকি যে জি। সময়টা করে এই 3-4 গুণ, সেটা হচ্ছে ক্যাশ, হ্যান্ড ক্যাশে, মানে সেটার তার অ্যাকাউন্টে কোনো ডকুমেন্টস থাকে না। যদি ব্যাংকে সরাসরি টাকাটা যায় তাহলে তার ভিসার প্রবলেম হয় বলে এটা হ্যান্ড ক্যাশে তারা নেয়। এখন জাপানের অনেক কোম্পানি এটা করে, সার্ভিস দেয়, কারণ হচ্ছে তারা জানে যে এই স্টুডেন্ট গুলাকে আমার দরকার, এদেরকে যদি আমি মানে ব্যাংকে দেই আর প্রবলেম হবে, আর জবও করবে না। সো এদেরকে হ্যান্ড ক্যাশে আপনি যেদিন কাজ করবেন টাকা দিয়ে দিব, অথবা মান্থলি পে করে দেয়। এ হচ্ছে এখনকার যে আপনার স্টুডেন্ট ভিসার এটা। এবং স্টুডেন্ট ভিসার আরেকটু বলে রাখি, অনেকে স্টুডেন্ট ভিসার ব্যাপারে জানতে চায় এখানে স্টুডেন্ট ভিসা আসলে কি হবে না হবে। সো একটা হচ্ছে যে আগের চেয়ে এখন হচ্ছে ভিসার রেশিওটা বাড়াইছে আর কি। আগে বাংলাদেশের ব্যাপারে ভিসার রেশিওটা কম ছিল, অনেক বেশি ছিল চাইনিজটা সবচেয়ে বেশি আসতো বাংলাদেশে স্টুডেন্ট ভিসায়। তারপর আসতো কোরিয়ান, এরপর হচ্ছে ফিলিপিন, ভিয়েতনাম। এই লোকগুলা জাপানে এসে একদম মোটামুটি এরা কাভার করে ফেলছে আর কি। কাভার করে ফেলার পরে এখন হচ্ছে গত 3-4 বছর থেকে, 2-3 বছর থেকে বাংলাদেশ, নেপাল সবচেয়ে বেশি আসতেছে, বাংলাদেশ এবং মিয়ানমার, এই তিনটা দেশ থেকে মানে স্টুডেন্টরা আসে। এক হচ্ছে এইচএসসি করা থাকলে আপনি আসতে পারবেন, আর যদি কারো অনার্স মাস্টার্স করাও থাকে তাও আসতে পারবেন, যদি 5 বছরের কম এখানে গ্যাপ থাকে। এখানে একটু থামাই। এইচএসসি করা থাকলে যে আসতে পারবে এর জন্য পয়েন্ট কত থাকতে হবে? এখানে মিনিমাম যে পয়েন্ট আমরা বলি 2 আড়াই যেটা আর কি একদম মিনিমাম, সেটা আড়াই, হলেই হবে। 2.50। 2.5 এটা হলেই হবে। আর কিন্তু এটা একটা বড় রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে মিনিমাম N4 বা N5 বা N4, N5 বলে, জাপানি ভাষা। কিন্তু কিন্তু আসল কথা বলি, N5 এ আসলে এখন টিকা কঠিন, আগে হইতো।
আমি যতগুলো স্কুলে মানে যতটুকু আমাদের এই কোবে সিটির আন্ডারে তো সবগুলো ল্যাঙ্গুয়েজ স্কুল কোবেতে, তো ওদের সাথে আমি আমাদের অন্য বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন সময় কথা হয়। তারা N5 চায়, বাট N4 যদি কেউ অ্যাপ্লাই করে ইন্টারভিউ নেয়, N4 যার থাকবে তাকে নিবে, N5টা নিবে না, কারণ অনেক ক্যান্ডিডেট এখন বাংলাদেশ থেকে তো অনেকেই ইন্টারভিউ দিচ্ছে। সো যারা আসতে চান, আজকেও আমার সাথে আমার খুব কাছের কয়েকজন ছোট ভাই তারা ফোন দিয়েছিল এই বিষয়ে জানার জন্য। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনার N4টা কমপ্লিট করে তারপরে জাপানে আসেন। তার দুইটা কারণও আছে। একটা হচ্ছে যে এখানে এসে আপনাকে জাপানি শিখতে হবে। সো আপনি যদি বাংলাদেশে থেকে রিল্যাক্স মোডে আরেকটু পরে আসেন তাহলে এখানে প্রেশারটা কম হবে, ওই সময়টাতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এই একটা বিষয়, মানে রিল্যাক্স মোডে। আর আরেকটা হচ্ছে যে এখানে যারা এই প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কুলে 2 বছর পড়তে হবে, ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করলে মোটামুটি জাপানি একদম ভালো ফ্লুয়েন্ট চলে আসে। তারপরে হচ্ছে যারা অনার্স মাস্টার্স করা থাকে বাংলাদেশে, তাদের আর নতুন করে কোনো ডিগ্রির দরকার হয় না জাপানে। সেই শুধু ল্যাঙ্গুয়েজ দিয়েই আর বাংলাদেশে যে সার্টিফিকেট সেটা জবে ঢুকতে পারে অনেক ক্ষেত্রে। আমি অনেকেরই জানি আর কি ঢুকছে। বাট যদি আপনার অনার্স মাস্টার্স করা না থাকে, শুধু এইচএসসি থাকে, তাহলে এখানে যে কোনো একটা টেকনিক্যাল কলেজ বলে আর কি, সেমুঙ্গাক্কু জাপানিজতে বলে, সেই সেমুঙ্গাক্কুতে ভর্তি হয়ে আপনাকে 2 থেকে 3 বছর পড়তে হবে। পরে একটা ডিগ্রি নিতে হবে। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন অনার্সে 4 বছর, সেটাও নিতে পারেন। সেখান থেকে বের হওয়ার আগেই আপনার জব হয়ে যায় জাপানে তো হচ্ছে বাংলাদেশে যেমন জব পড়াশোনা শেষ করে আপনার জব খুঁজতে হয়, অথচ জাপানে হচ্ছে আপনার যখন আগামী বছরের এপ্রিলে আপনার শেষ হবে, এই বছরের অক্টোবরের ভিতরে সবার জব কনফার্ম হয়ে যায়। মানে ইউনিভার্সিটিতে সবগুলা কোম্পানি আইসা আগের থেকেই তারা 6 মাস আগেই তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়, মানে তাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় আর কি, সবকিছু এখন হাতে নিয়ে পেয়ে যায়, শুধু যায় জয়েন করবে। সো এই হচ্ছে একটা ভালো স্কোপ। এখানে যদি জাপানে আসতে পারলে, পড়াশোনা করতে পারলে একটা ভালো সুবিধা আছে আর কি। এটা জাস্ট একটা একটা বললাম স্টুডেন্ট ভিসা যেটা আর কি। এটা কেন বললাম এত ডিপলি ডিটেইল? আমাদের জাপানে বাংলাদেশে যতগুলা আছে, যত ক্যাটাগরির ভিসা আছে, 70% স্টুডেন্ট এই ভিসায় আসে আর কি এখন, প্রায় অ্যারাউন্ড 70%। যেমন ধরেন কোবে সিটিতে 900 প্লাস, 1500-এর ভিতরে 900 প্লাস হচ্ছে স্টুডেন্ট, মানে এই এটা আপনি ল্যাঙ্গুয়েজ। আপনি যে সিটিতে থাকেন সেই সিটির তথ্যটা দিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোবে সিটির তথ্য। তো সবগুলা সিটিতে আপনার প্রায় সেম, তবে টোকিওতে এরিয়াতে এর চেয়ে অনেক বেশি, মানে স্টুডেন্ট বেশি, অনেক অ্যামাউন্ট বেশি, বাট রেশিও এরকমই স্টুডেন্ট এর ক্ষেত্রে আর কি। এইটা হচ্ছে একটা ভিসা। এছাড়া আছে হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন বলে। টেকনিক্যাল ইন্টার্ন একটা ভিসা, এটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলো থেকে জাপান এইগুলো আনে, এই লোকগুলো আগে তাদেরকে একটা টেকনোলজিক্যাল কিছু ট্রেনিং দিবে, এইটা সূত্রে বাংলাদেশ থেকে নিয়ে আসে আর কি। তাদেরকে বিভিন্ন সেক্টরে, টেকনিক্যাল ইন্টার্নের অনেকগুলো সেক্টর আছে, যেমন কৃষি থেকে শুরু করে আপনার এই যে কনস্ট্রাকশন, এই টাইপের যে বিভিন্ন সেক্টরে এখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দিয়ে তারপরে সেই একটা মিনিমাম নির্দিষ্ট একটা ডেট থাকে, যেমন 3 বছর 5 বছর পরে তাকে আবার ব্যাক করে যেতে হবে। এটা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন। এগুলা হচ্ছে অনেকটাই কন্ট্রাক্ট থাকে, বাংলাদেশের কিছু এদের এজেন্ট আছে সরকারিভাবে, সেগুলার থ্রুতে আপনাকে জাপানে আসতে হয়। সেক্ষেত্রে N4 N5 এরকম একটা ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগে আর কি। সেক্ষেত্রে আপনার এইচএসসি হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস, এসএসসি পাস থাকলেই আপনি সেখানে আসতে পারবেন। এটা হচ্ছে এই ক্যাটাগরিতে বেশ কিছু এখন বাংলাদেশে আসতেছে আর কি জাপানে। এইটা আরেকটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল জব ভিসা। এটা হচ্ছে সবচেয়ে মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ভিসা জাপানের। এই আমি ভিসা, আপনাকে হ্যাঁ তো দর্শক মন্ডলী, আপনারা আজকে জব বিষয়ের পাশাপাশি স্টুডেন্ট বিষয় সম্পর্কে জানতে পারছেন। আমরা দুটো বিষয় আলোচনা করব। তো আপনারা যারা বিভিন্ন প্রশ্ন থাকে অথবা অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করতে চান, তারা আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে সরাসরি প্রশ্ন করতে পারেন, তবে সেটা আরো 30 মিনিট পরে। আর যারা সরাসরি যুক্ত হতে না চান, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যে মতামত থাকবে, যে সমস্ত প্রশ্ন থাকবে, আপনারা কমেন্ট বক্সে করে রাখতে পারেন। আমরা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা এখন যাবো হলো জব ভিসা কিভাবে যাওয়া যায়। আমাদের যে সম্মানিত অতিথি সে বিষয়টা আলোকপাত করবেন। জি মেহেদি ভাই। হ্যাঁ, এখন আসেন জব ভিসা। জব ভিসাটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা ভিসা। এটা আগে বাংলাদেশ থেকে
সরাসরি ভাবে জব বিষয়ে আসার আমার জানা ছিল না আর কি। রিসেন্টলি 2 বছর আগে আমি এটা শুনছি, কারণ আগে এরকম একটা ওয়াইড ছিল না বাংলাদেশে সরাসরি জব বিষয়ে আসাটা বিভিন্ন কারণ। এখন হচ্ছে বাংলাদেশে যদি আপনার কাজের সেক্টরের অভিজ্ঞতা থাকে, স্পেশালি আপনার টেকনিক্যাল সাইড গুলো, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে কি বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যে সেক্টর গুলা, বিশেষ করে ডিপ্লোমা বা এই সাইটে যারা পড়াশোনা করছে, তাদের বাংলাদেশে যদি কাজের অভিজ্ঞতা 3 থেকে 10 বছর, মিনিমাম 3 বছর থাকে কাজের অভিজ্ঞতা, তাহলে তারা এই এই জব ভিসায় আবেদন করতে পারে। সেক্ষেত্রেও সরাসরি আবেদন করার স্কোপ নাই আর কি। যদিও এতে বাংলাদেশে ম্যাক্সিমাম জাপানি যে কোম্পানিগুলো আছে তাদের এজেন্ট টাইপের কোম্পানি আছে বাংলাদেশে। যেমন কথার কথা ধরি, সাপোজ ডিসকভারি একটা খুব প্রমিনেন্ট একটা কি বলে এজেন্সি। এরা হচ্ছে জাপানের যে কোম্পানিগুলো, তারা হচ্ছে ওই জাপানি আরেকটা কোম্পানি বাংলাদেশে অপারেট করে, তাদেরকে রিকুয়েজিশন দেয় আমার লাগবে, এরকম কিছু এমপ্লয়ি লাগবে। তারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় নিজেদেরও তাদের ট্রেনিং সেন্টার আছে, এবং অন্যান্য যারা ট্রেনিং তাদের কাছ থেকে নিয়ে সেখান থেকে জাপানে পাঠায়। সেক্ষেত্রে শুধু আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো ভেরি করে না, বাট আপনাকে একটা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম 3 বছর, এবং সেটা তারা জাস্টিফাই করে, ভেরিফাই করে। এবং সেই সাথে আপনি যে যে কাজে আপনি এক্সপার্ট, সেই কাজেই এই কোম্পানিতে আসবে। যদিও এখানে আরেকটা বিষয় জানাই রাখি, মনে করেন এখানে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা এই টাইপের একটা ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি আসছেন, আপনি যে ওই কোম্পানিতে ওই কাজ করবেন, এটা এটা এরকম হবে না। এটা আগে অনেকেই এটা জানায় না আর কি। সো যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যারা আছে, তাদেরকে জাপানে ভিসা সবকিছু বলে নিয়ে আসে, কিন্তু তাদের কাজ করতে হয় কনস্ট্রাকশন সাইটে, নির্মাণ কাজ। এটা ম্যাক্সিমাম হয়, কারণ হচ্ছে জাপানি নির্মাণ শ্রমিক হিসেবে এদের পাওয়া যায় না খুব একটা, কেউ নির্মাণ শ্রমিক আসতে চায় না জাপানি শ্রমিক অনেক ক্ষেত্রেই। সো বাংলাদেশ থেকে যারা এই ভিসায় আসে, ম্যাক্সিমাম হচ্ছে কনস্ট্রাকশনের সেক্টরে কাজ করে। তবে অনেকে কি জানাই দেওয়া হয়, মনে করেন বাংলাদেশে এজেন্সি যারা আছে তারা বলে তোমাকে কিন্তু হয়তো এই ফিল্ডে কাজ করতে হবে, ওরা বলে এই বিষয়ে আসতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কি? না, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, শুধু সার্টিফিকেট লাগে, মানে এইচএসসি সবগুলাই, মানে মিনিমাম রিকোয়ারমেন্টস এইচএসসি। আচ্ছা, আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি একটা মনে করেন ফর এক্সাম্পল এমন একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেই জবগুলোতে একটা মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ার বা এই লেভেলের জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে তো আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে। যে এই ভিসা, এই ভিসাটার নাম কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ার ইন্টারন্যাশনাল সার্ভিস, আর হচ্ছে হিউম্যানিটিস, তিনটে একসাথে দেওয়া। সো যদি কেউ ইঞ্জিনিয়ারিংও আসে এবং টিচার, এরকম প্রফেশনাল ক্যাটাগরিরাও এই ভিসাতে আসতে পারে, সেক্ষেত্রে তার ওই সাইটের যোগ্যতাটা লাগবে। কিন্তু জেনারেলি যে ওয়ার্কিং ভিসা যেগুলা আমি বললাম, সেক্ষেত্রে আপনার ওইরকম স্পেসিফিক কোনো স্কিল লাগবে না। তবে এখন যারা এই কি বলে এই ইন্টারন্যাশনাল জব ভিসায় আসবেন, এটা খুবই একটা চমকপ্রদ ভিসা। আমি তাদেরকে খুব রিকোয়েস্ট করবো, আপনারা মিনিমাম N4, জাপানে যেই ভিসায় আসতে চান, আপনি যে কোনো ভিসায় আসতে চান, মিনিমাম N4 লেভেলটা পার করে আসবেন। এটা যারা সেটা হোক শুনতেছেন, স্টুডেন্ট ভিসা হোক জব ভিসা। যে বিষয় আপনি যদি মনে করেন জাপানে ঘুরতে আসবেন, তাও আপনি N4 করে আসেন। মানে এটা কথার কথা বললাম আর কি। হ্যাঁ, জাপানে আপনি যদি, অনেকে কেন বললাম, অনেকে জাপানে ঘুরতে আসে ট্যুরিস্ট ভিসা এসে থেকে যায় আর কি, বিভিন্ন কারণে কৌশলে। তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে আপনারা মিনিমাম N5 হয় না, N4 করে আসবেন, তাহলে আপনি জাপানে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবচেয়ে বড় প্রবলেমটা হয় ল্যাঙ্গুয়েজে জাপানে আসার পর। এবং আপনি ধরতে পারেন, অনেকে ভাবে আমি জাপানে যেয়ে পড়াশোনা করবো আর কি। শুধু একটা সিম্পল উদাহরণ দিই, আপনি বাংলাদেশে যদি N5 এবং N4 দুইটা কোর্স, একদম বিগিনার হচ্ছে N5, N4 হচ্ছে তারপরেরটা, দুইটা কোর্স যদি আপনি করেন, প্রাইভেট যে কোর্সগুলো আছে না, একদম খুব ভালো মতো আপনি শেখায়, সেখানে দুইটা কোর্স করলে আপনার লাগবে 30,000। দুইটা কোর্স পার করবেন আপনি, একদম অফিসিয়ালি কমপ্লিট করবেন, লাগবে 30,000 টাকা বাংলাদেশি টাকায়, হাইস্ট 1 বছরের ভিতরে হবে। আর জাপানে শুধু একটাই করেন, শুধু N5 করেন, N5 যদি করতে যান, আপনার মিনিমাম ধরেন 1 বছর লাগবে। 1 বছরে ধরেন 10, মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা লাগবে। তাহলে হিউজ ডিফারেন্স। সো আপনি যদি চান যে আমি জাপানে যে এটা পড়বো, কারণ জাপানে কস্টলি অনেক, আপনি চাইলেই কোনো কোচিং এ ভর্তি হইতে পারবেন না। আর এখানে যেগুলো আছে স্কুলে ফর্মাল হইতে যাইতে হবে, এক বছরের জন্য আপনার টিউশন ফি আগে দিয়ে নিতে হবে। সো যারা আসার চিন্তা করতেছেন, তারা কষ্ট করে হইলেও 1 বছর 6 মাস কষ্ট করে এই N4টা কমপ্লিট করে তারপরে জাপানের চিন্তা করবেন।
এটা হচ্ছে ওই টেকনিক্যাল ইন্টারনেট যেটা বিষয় সেটা বললাম। আর একটা ভাই বলে ঠিক, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, যারা এসএসসি পাস বা ডিপ্লোমা করা আছে বা এই টাইপের জবে তার এক্সপিরিয়েন্স আছে, তারা গেলে এই সেকশনে কাজ করবে বিষয়টা এমন না, তারা কনস্ট্রাকশনে কাজ করবে বিষয়টা এমন। কনস্ট্রাকশন শুধু না, মনে করেন যে যে ভিসা দিয়ে আসতেছে অনেক ক্ষেত্রেই হয়, যেমন আপনাকে যে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়ে আসে, ধরেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কিন্তু ওটা অন্য সেক্টরে দেওয়ার খুব কম, কারণ তার ইলেকট্রিক সাইটের কাজ সেখানে। কম্পিউটার ইঞ্জিনিয়ার যেটা, এইটার ক্ষেত্রেও আপনি অন্য জায়গায় দেওয়ার স্কোপ কম। আপনি কম্পিউটার শিখাচ্ছেন, আপনারা তো রাস্তায় বা কনস্ট্রাকশনের কাজ দিতে পারবে না। কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, সরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনার ফিল্ড লেভেলে কেন দেয় এটা বলি। মনে করেন ওই কোম্পানি, আমার পরিচিত কয়েকজন ছোট ভাই আসছে আর কি, আমার বাসার কাছাকাছি থাকে, ওদের মাধ্যমে জানছি, আমার আইডিয়া ছিল না। সো ওরা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশে জবে ছিল 2-3 বছর, 4-5 বছরের মধ্যে অভিজ্ঞতা আছে ওদেরকে। এখানে যে কোম্পানি আছে এরা কনস্ট্রাকশন কোম্পানি, ভালো মানে কনস্ট্রাকশন কোম্পানি। তারা বলছে আমাদের যে কনস্ট্রাকশনের বিভিন্ন মেশিন গুলো আছে, যেমন এই যে বেকু, তারপরে কি বলে ওই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আছে, বুলডোজার, এই টাইপের যে মেশিন গুলো আছে, এই মেশিন গুলো আমাদের মেইনটেনেন্সের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, এটা তারা রিকুইজিশন দিছে। সো এইটাতে সে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে তাকে নিয়ে আসা হয়েছে ওই ক্যাটাগরিতে, কারণ সে এটাতে এক্সপার্ট। কিন্তু এখানে আনার পরে তাদের মেশিন তো প্রতিদিন নষ্ট হবে না, জাপানে মেশিন তো 10 বছরে একবারও নষ্ট হয় না। তো ওকে তো আর ঘরে বসে রাখবে না। সো ওকে আনার পরেই বলছে আমাদের সাথে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি বলি, অনেকে হয়তো এখানে ভাবতেছেন যে হ্যাঁ আমি এখানে জাপানে যাব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে আমি জাপানে যে ফিল্ডে কাজ করব। তাদের জন্য একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। জাপানের যেমন এখানে যে কোম্পানিগুলো আছে, যা কোম্পানির যে মালিক সাচো, প্রেসিডেন্ট বলে, প্রেসিডেন্ট নিজেও কাজ করে আপনার সাথে। মানে কনস্ট্রাকশন সাইটের প্রেসিডেন্ট নিজে এই আপনার এই কি বলে এই যে ভাঙার কাজ বা ইট, তারপরে এই যে রড নিজে টানে। এটা আমার একদম চাক্ষুষ দেখা। সবাই বলে যে এমন না যে মালিক বসে থাকবে, মালিক সাথে ভাই আপনার কাজ করতেছে। ভাই কোরিয়াতে এমন মালিক নিজেও কাজ করে। হ্যাঁ, এই জিনিসটা কেন বলে ফেললাম, অনেকে ভাবে হ্যাঁ আমি ওখানে যে হুম। কনস্ট্রাকশনে কাজ করব, মনে হয় মালিক আমারে পায়ের উপর পা তুলে বসে আমাকে দিবে, তা না। মালিকও কাজ করে। ইভেন আমার যেটা মনে হয় কোরিয়াও এরকম হবে। জাপানিজরা আরো বেশি পরিশ্রম করে, বাঙালিরা তো এতটা করতে পারে না, মানে আসার পরে তো কম। জাপানিজরা আরো বেশি পরিশ্রম করে, এরা রোবটের মতো আর কি। তো এই বিষয়গুলো আছে একটা বিষয়। আর আর এই আরেকটা বিষয় বলি এখানে, এই যে ইন্টারন্যাশনাল জব ভিসার বিষয়টা হচ্ছে যে আমরা, মানে জাপানে আপনি যারা এই যে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে তারা তো ভিসা আছে স্টুডেন্ট ভিসায়। এরপরে যখন তারা সেমঙ্গাকু পার হবে বা ওই যে কলেজগুলো পড়াশোনা শেষ করবে, জবে যখন ঢোকে তখন তাকে এই ভিসা দেওয়া হয়, ইন্টারন্যাশনাল জব ভিসা বলে যেটা, এইটা দেওয়া হয়। এইটা হচ্ছে জাপানের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা ভিসা। এই ভিসা যাদের আছে তারা তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারে যে কোনো সময় সাথে সাথে। এবং এরা জাপানে স্থায়ী বা পাসপোর্ট পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, এই ভিসা থাকতে হয়। ইন্টারন্যাশনাল জব ভিসা যাদের আছে তারা চাইলে 5 বছর। ও আরেকটা এখানে হয়তো আপনি পরে প্রশ্ন করবেন বা আসবে কিনা আমি এখানে বলে রাখি, জাপানে হয়তোবা পরে আসার কথা, জাপানে কিভাবে আপনি স্থায়ী বা পার্মানেন্ট ভিসা বা নাগরিকত্ব পাওয়ার একটা স্কোপ আছে কি, এটা এক লাইনে বলে দেই। আপনার যদি ইন্টারন্যাশনাল জব ভিসা থাকে, এটার সাথে রিলেটেড সেজন্য বলতেছে আর কি, আপনার যদি ইন্টারন্যাশনাল জব ভিসা থাকে আর আপনি যদি মিনিমাম 5 বছর জাপানে থাকেন, জাপানে যদি আপনি কন্টিনিউ করেন এই মানে জব ভিসায়, তাহলে আপনি জাপানের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্সি অথবা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে যে আপনাকে দিবে কিনা, কিন্তু আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে 5 বছর। সো যারা এই ভিসাতে আসতে পারবে, বাংলাদেশ থেকে হোক এখানে হোক, এখানে পড়াশোনা করে, তারা হচ্ছে একটা ট্র্যাকে চলে আসে যে না আমি জাপানের পাসপোর্ট বা জাপানে স্থায়ীভাবে বসবাসের জন্য যে একটা ট্র্যাক সেটা চলে আসছি। এটা হচ্ছে একটা খুব ভালো দিক আর কি। এছাড়া আর কিছু ভিসা আছে, যেমন আরেকটা হচ্ছে স্কিল লেবার ভিসা বলে, এটা তকুতেই কিনু এইটার ক্ষেত্রেও আপনার বেশ কিছু, যেমন ধরেন বাংলাদেশ থেকে ধরেন কুক, রাঁধুনি, যারা রান্না রান্না করতে পারে এই টাইপের, এগুলো হচ্ছে জাপানে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে। সেই বাংলাদেশিরা যা করে নিজেরা একটা রেস্টুরেন্ট দেয় বা এরকম কোনো কিছু দেয়, অন্যান্য ইন্ডিয়ানরাও আছে, সেই রেস্টুরেন্টে প্রতি বছর 2 জন করে কুক আনতে পারে তাই সেই মালিক। বা এই টাইপের কিছু স্পেসিফিক
রিকোয়ারমেন্টস এর ভিসা আছে সেটাতে এই আপনার কি বলে তোকুতেই গিনু বা এই টাইপের যে ভিসা জাপানিসে বলে সেটা সেখানে আসতে পারে। এটা অনেকেই আসে বিভিন্ন থ্রোতে, পরিচিত কারো মাধ্যমেও আসে, এসে ওই সেই বিষয়ে জাপানে আসার পরে অনেকে সেখানে থাকে না আর কি, রেস্টুরেন্টে বা কোনো কিছুতে ভিসাতে আসলে অন্য শিফট হয়ে যায়, সেরকম কিছু ভিসা আছে আর কি একটা। এছাড়া আরেকটা ভিসা আছে হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা। ডিপেন্ডেন্ট ভিসা হচ্ছে যে আপনি জাপানে যারা আছে, বিশেষ করে এই ইন্টারন্যাশনাল জব ভিসা যারা, তারা তাদের যে ফ্যামিলি মেম্বার, ওয়াইফ, বাবা মা, ছেলে মেয়ে, এরা এরা কিন্তু ডিপেন্ডেন্ট ভিসায় জাপানে আসতে পারে। শুধু এই ক্যাটাগরি গুলাই, ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মা, এর বাইরে কেউ আসতে পারবে না ডিপেন্ডেন্ট ভিসায়। যদিও সে অন্য কোনো ডিপেন্ডেন্ট হলেও এর বাইরে আসতে পারবে না। এই ডিপেন্ডেন্ট ভিসাগুলো হচ্ছে একদম ইজি। জাপানে যিনি থাকবেন তার হচ্ছে তিনি সরাসরি ইমিগ্রেশনে, জাপানের ইমিগ্রেশনে তার ডকুমেন্টস গুলো সাবমিট করে যে আমি একে আনতে চাচ্ছি, তার জন্য একটা সিইউ বলে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, এটা নিতে হবে ইমিগ্রেশন থেকে জাপানে। তিনি নিবেন, নেওয়ার পরে সেটা বাংলাদেশে পাঠাই দিবে কোনোভাবে, সেটা দিয়ে বাংলাদেশ এম্বাসিতে তারা অ্যাপ্লিকেশন করলে সেখান থেকে ইজিলি জাপানে আসা যায় আর কি। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা। এর জন্য ডিপেন্ডেন্ট বিষয়টা যে থাকবে জাপানে, সে কতদিনের মধ্যে দিতে পারবে? 6 তার মাস, কি জাপানে আসার 6 মাসের পরে আবেদন করা ও যায়। আচ্ছা, এটা খুব ভালো একটা দিক, পজিটিভ দিক এটা। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, এটা আমি জানাই রেখে, অনেকে হয়তো অনেকে জানেই না এটা, আমি আমার আইডিয়া ছিল। স্টুডেন্ট ভিসায় আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে, এইচএসসি পাস করার পরে স্টুডেন্ট ভিসায় কিন্তু ডিপেন্ডেন্ট আনা যায় না। মানে আপনি সে যদি কোনো কারণে বিয়ে করে থাকে বা তার বাবা মা আনতে পারবে না, বাট স্টুডেন্ট ভিসা 2 বছর পাস করার কমপ্লিট করার পরে যখন এই আপনার এই কলেজে যায়, কলেজ বা এই যে আপনার ভোকেশনাল স্কুলগুলোতে যখন যাবে, তখন থেকে সে ডিপেন্ডেন্ট ভিসা আনতে পারবে। এই রুলসটা অনেকে জানে না, আমিও জানতাম না। এটা রিসেন্টলি ইমিগ্রেশনের আমার সেকশনে কাজ করে হচ্ছে যে, ও আগে ইমিগ্রেশনে জব করতো আর কি, ও রিসেন্টলি আমাকে বলতেছে যে এটা অনেকেই জানে না। স্টুডেন্টরা জানে না যে সে কিন্তু ডিপেন্ডেন্ট আরেকজনকে আনতে পারবে, ইভেন মাত্র 2 বছর পড়াশোনা করার পরই। আচ্ছা, যাকে আনতে পারবে সে কি কাজের অনুমতি থাকবে তার? হ্যাঁ, সে সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে পারবে জাপানে বৈধভাবে। আহ, কিন্তু হ্যান্ড মানে ক্যাশ বা এগুলা যদি করে সেটা তো আলাদা হিসাব। জি, জি, সেটা আলাদা। আমরা রুলসটা নিয়ে আলোচনা করবো, এর বাইরে তো অনেক কিছু থাকে। হ্যাঁ, না এটা কেন বললাম, কারণ হচ্ছে এটা অনেকটা জাপানিরাও জানে। মানে এটা যে হ্যান্ড ক্যাশ, ধরেন জাপানের সবচেয়ে প্রমিনেন্ট যে সুপার শপ গুলা, যেমন 7-Eleven, লসন, ফ্যামিলি মার্ট, এই ফ্যামিলি মার্টের মতো জায়গায় তারা হ্যান্ড ক্যাশ দেয়। আমি আশ্চর্য হয়ে গেছি, এরা তো এতটাই, মানে জাপানের এতটা রুলস ফলো করে এরা। এইখানে এখন হ্যান্ড ক্যাশ। আমার বাসার পাশে একটা একটু পরেই সামনেই একটা ই আছে, ফ্যামিলি মার্ট আছে, ওখানে বাংলাদেশে এক ছেলে, ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে মনে হয়। ও ওখানে 2-3টা আপনার কনভিনিয়েন্স শপে জব করে, এবং আরেকটা হচ্ছে হ্যান্ড করে, মানে কি বলে ব্যাংক অ্যাকাউন্টে করে। ও প্রায় কত 2.5-3 লাখ টাকার মতো মান্থলি ইনকাম করে শুধু এই হ্যান্ড ক্যাশ বাইটা দিয়ে। সো এরকম অপশন আছে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে কি, ও বলতে মানে এমনি কথা বলছি না, আমি ফ্র্যাঙ্কলি বলি, এইরকম জব যারা করে তাদের ঘুমের সুযোগ নাই। আপনার হচ্ছে দিনে জব, অফিস থাকবে, আপনার স্কুল থাকবে, কলেজ থাকবে, এরপরে সন্ধ্যা থেকে ডিউটি একটা, এরপরে মনে করেন সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত এক এক দোকানে বা একটা জায়গায়, 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আরেকটায়, সেই ভোর 6টা থেকে পরবর্তী সকাল 9টা পর্যন্ত আরেক জায়গায়, এইভাবে করে এরপরে 9টার পরে আবার যদি স্কুল থাকে, মানে কলেজ থাকে, তাহলে তাদের ঘুমের সময়টা হয়, ইভেন খাওয়া দাওয়া করতে পারে না। ও বলতেছে নিজে রান্নাও করতে পারে না, এরকম টাইপের আছে। তো এটা অন্য একটা ফ্যাক্টর বললাম যে ব্যস্ত থাকে কেমন আর কি। এটা এই এই ভিসা এগুলা একটা ক্যাটাগরি। আর এছাড়া যেগুলা হচ্ছে আরেকটা, মানে খুব শর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, মনে করেন জাপানে বিজনেস ভিসা বলে একটা। এই ভিসাটা এটা এই মুহূর্তে ভাই, কেন ইম্পর্টেন্ট? এখানে আরেকটা বিষয় থামাই। আরেকটা বিষয় আছে নাকি, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, অর্থাৎ তারা সে নির্দিষ্ট একটা কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা থাকবে, সেটা যে আপনি আগে যে বিষয়টার কথা বললেন, এরকম কি আছে নাকি যে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে বা অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করে, এই এক্সপিরিয়েন্স দিয়ে সে জাপানে যেতে পারে? এটা কি বিষয়? হ্যাঁ, এইটাই বললাম, আমি যে ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা বললাম আচ্ছা, এটাই। আচ্ছা।
জি। 3 বছরের ওটা তো গ্রাজুয়েশন থাকতে হবে। গ্রাজুয়েশন থেকে ওই মানে গ্রাজুয়েশন বলতে মনে করেন যে জবে গ্রাজুয়েশন দরকার সেখানে গ্রাজুয়েশন লাগবে। আর যদি গ্রাজুয়েশন ছাড়া ডিপ্লোমা করেও অনেকে যদি যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা এই টাইপের যেগুলাতে টেকনিক্যাল সাইড, সেখানে যদি কেউ ওই শুধু ডিপ্লোমাটা করে ওই কোম্পানিতে যদি 5-10 বছর জব করে তাহলে তো ওই গ্রাজুয়েশন লাগবে না, বাট ওই ডিপ্লোমা দিয়েই সে চলে আসতে পারবে। এটাই হচ্ছে আপনি যেটা বলছেন সেটা এটাই। আর যদি কারো গ্রাজুয়েশন করা থাকে, বাংলাদেশের কোম্পানিতে মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে ওই সেম লেভেলের জাপানেতে আসতে পারবে। আরেকটা ভিসা যেটা হচ্ছে সেটা মানে বাংলাদেশিরা আসে, যে ভিসাগুলোতে বাংলাদেশিরা আসে এবং বেশি সবাই ইন্টারেস্টেড, সেগুলাতে আমি বেশি জোর আমরা দিচ্ছি সেটা আর কি। আলোচনা করি। জি, জি। হ্যাঁ, আরেকটা ভিসা হচ্ছে আপনার বিজনেস ভিসা। এটা খুবই লুক্রেটিভ একটা ভিসা। বিজনেস ভিসা হচ্ছে, এখন যারা এই লাইভটা দেখবেন, যদি কারো সুযোগ থাকে দ্রুত করে ফেলবেন, চেষ্টা করে ফেলেন 2-1 মাসের ভিতর। কারণ হচ্ছে বিজনেস ভিসাটা আমি জানতে জানতে এটা বেড়ে যাচ্ছে আর কি। আমি যতদিনে খুব টার্গেট নিচ্ছি আর কি। আমি না মানে কাউকে বলবো, আমাদের তো ওইরকম গভর্নমেন্ট জব যদি জাপানে কেউ করে তাদের অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই আর কি। জব বিজনেস বা কোনো কিছু করার সুযোগ নাই যতদিন এখানে থাকে আর কি। এটা হচ্ছে জাপানে আপনি যদি জাপানে ইনভেস্ট করেন যে কোনো জায়গায়, একটা নিজে একটা কোম্পানি খুললেন, ইনভেস্ট মানে ফেলে দিবেন না, সরকারকে দিয়ে দিলেন তা না। আপনি নিজে একটা কোম্পানি করলেন, কোম্পানি করে সেই কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করতে হবে মিনিমাম জাপানি টাকায় 50 লাখ, 5 মিলিয়ন, বাংলাদেশি টাকায় ধরেন 35 লাখ। 35 লাখ টাকা আপনাকে ক্যাপিটাল দেখাইতে হবে। জাপান সরকার নিবে না, ওইটা ওটা আপনারই। মনে করেন আপনি একটা ফর এক্সাম্পল আপনি একটা হালাল শপের দোকান দিয়েছেন জাপানে। হালাল শপের দোকানে আপনি দোকানটা যে ডেকোরেশন করছেন, অ্যাক্সেসরিজ বা আপনার ফার্নিচার, সেখানে আপনি ধরেন 10 লাখ টাকা দেখালেন ফার্নিচার। আবার সেই ভিতরে যে দোকানের যে ভাড়া বা অ্যাডভান্স দিতে হয় সেটা দেখাইলেন 10 লাখ, 20 লাখ, সেটা 10 লাখ না 5 লাখ দেখাইলেন, আপনি 15 লাখ হইলো। আর দোকানের যে সরঞ্জাম, আপনার আইটেমস, সেই আইটেমস গুলো দেখালেন 10 লাখ। আর এই এই যে কাজগুলা এইভাবে যদি আপনি 35 লাখ টাকা দেখান যে আমি এখানে ইনভেস্ট করেছি জাপানে, তাহলে আপনাকে বিজনেস ভিসা দিবে মিনিমাম। এটা হচ্ছে পৃথিবীর যতগুলা উন্নয়ন দেশ মানে উন্নত বিশ্ব আছে, সবচেয়ে কম জাপানে। মাত্র 35 লাখ টাকা ইনভেস্ট করলে আপনাকে বিজনেস ভিসা দেবে। এটা একটা খুব এলিট ক্লাসের ভিসা। এই ভিসা দিয়ে, তবে এটার কয়েকটা শর্ত আছে, আগে শর্ত ছিল না। শর্ত হচ্ছে যে আমি যদি বিজনেস ভিসার অ্যাপ্লাই করি, আমি নিজে কোম্পানিতে ওই ওই অফিসে আমি কাজ করতে পারবো না। আমার মিনিমাম 2 জন ফুল টাইম লোক নিতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমি একটা রেস্টুরেন্ট দিলাম বা আমি একটা হালাল শপ দিলাম, আমি নিজে সেখানে বসতে পারবো না একা। মানে এমনি বসতে পারবো, বাট আমাকে মিনিমাম 2 জন ফুল টাইম লোক নিতে হবে সেখানে, ধরে রাখতে হবে। জি, এমপ্লয়ি রাখতে হবে সেটা। এটা রাখতে হবে। এটা আগে এতটা রুলস ছিল না, এটা ম্যাক্সিমাম এটা একটা কঠিন করছে নেপালিরা। নেপালিরা আইসাই এই 35 লাখ টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলে, নিজেই কুক, নিজেই রান্না করে, নিজেই সার্ভ করে। এটা দেখার পরে জাপানিজ কঠিন হয়ে গেছে যে তোমাকে এরকম করা দেওয়া যাবে না। আগে ছিল না প্রবলেম, এখন এটা হচ্ছে। আরেকটা যেটা সবচেয়ে খুব মানে দুঃখের একটা নিউজ, সেটা হচ্ছে এই সপ্তাহে, গত সপ্তাহে জাপান গভর্নমেন্ট বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসাতে বাংলাদেশিরাও বেশ কিছু অনিয়মের খবর শুনেছি আর কি। সো বাংলাদেশি সবাই ভালো, তবে সবাই ভালো না, এরকম আছে। অনেকে এই স্কোপটা নিয়ে বিভিন্ন ভাবে এটার অপব্যবহার করেছে আর কি। অন্যান্য দেশেরাও করছে, বাঙালির করাতে জাপান গভর্নমেন্ট এখন রুলস করছে এই বছরের লাস্টের থেকে এর কার্যকর হবে। এখন হচ্ছে আপনি বিজনেস ভিসার জন্য মিনিমাম 3 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। 50 লাখ থেকে 3 কোটি, প্রায় 6 গুণের কাছাকাছি আহ, বাড়াই ফেলছে আর কি। সো এখন চাইলেই সহজে কেউ মানে একটা বিজনেস ভিসার জন্য একটা বিজনেস বা কোনো কিছু দাঁড় করানো কঠিন হয়ে যায় এই বছরের লাস্টের থেকে। সো আরো কয়েক মাস আছে হাতে আর কি। এইটা হচ্ছে একটা ভিসা। এই ভিসাতে যতদিন আপনি জাপানে থাকবেন, যতদিন আপনার ভিসা এইটা কন্টিনিউ করবেন, ততদিন আপনি এটা এখানে করতে পারবেন, আপনার ভিসা রিনিউ হবে অটোমেটিক। এছাড়া লাস্টে যেটা সব নর্মাল, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা তো আমরা সবাই জানি, এটা বেশ কিছু রিকোয়ারমেন্টস লাগে। ট্যুরিস্ট ভিসার কিছু সিম্পল ওয়ে বলে দেয় আর কি। কেন বললাম এটা, আমি পার্সোনালি, আমি ইউনিভার্সিটির সাথে ইনভলভ ছিলাম, তো আমি পার্সোনালি বেশ কয়েকজনকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি, কিন্তু সবগুলো জেনুইন। এমন না যে আমি ওই বাইরের লোক এনে রাখছি। আমরা যেগুলো আনছি সবগুলো হচ্ছে একদম জেনুইন, ইউনিভার্সিটি টিচার বা আমার খুব ক্লোজ রিসার্চার, এদের নিয়ে আসছি। অনেকে বলে ট্যুরিস্ট ভিসা আনা খুব টাফ। আমাদের শুধু একটা, আমাদের এখান থেকে একটা জাস্ট লেটার পাঠাইছে আর কি, একটা জাস্ট একটা।
আর কিচ্ছু না, নাথিং এলস। শুধু একটা এখান থেকে ইনভাইটেশন লেটার পাঠাইছি, সেটাতেই ভিসা হয়ে গেছে, এখনো রেগুলার আছে আর কি। সো জাপান থেকে যদি কোনো কেউ আপনাকে ইনভাইট করে, অফিসিয়াল কোনো ইনভাইটেশন, ধরেন ইউনিভার্সিটি, কোনো ভালো কোম্পানি, বড় ধরনের কোম্পানি, স্পেশালি ইউনিভার্সিটি বা রিসার্চ এই টাইপের যদি থাকে, তাহলে আর আপনি যদি ওর সাথে অ্যাডজাস্ট করে আপনার পজিশনটা, মনে করেন আমি আমার ইউনিভার্সিটি থেকে আমি যখন একজনকে ইনভাইট করলাম, আমি তো মনে করেন একজন কথার কথা ধরলাম একদম সিএনজি চালককে তো আমি ইনভাইট করতে পারবো না, তার সাথে লিঙ্ক নাই। সো অ্যাটলিস্ট সে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বা রিসার্চের সাথে বা কোনো এমন একটা প্রতিষ্ঠানে আছে যেখানে তার রিসার্চ সেক্টরের সাথে কাজ আছে, অথবা এই টাইপের কোনো এঙ্গেজমেন্ট আছে, সেই যদি কোনো মিনিমাম এঙ্গেজমেন্ট থাকে, অথবা গভর্নমেন্ট কোনো জবে করে, গভর্নমেন্ট জবে আমার ফ্রেন্ড নিয়ে আসছিলাম এর আগে। সো এই টাইপের যদি থাকে, তাহলে আপনার কিছুই লাগবে না, জাস্ট ওই ইনভাইটেশন লেটারটা নিয়ে এম্বাসিতে গেলে সাথে সাথে ভিসা হয়ে যায়, এক সপ্তাহের ভিতর হয়ে যায়। আর এই যদি আপনার যদি কোনো ইনভাইটেশন না থাকে, তাহলে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হয় ভালো একটা, টিন নাম্বার এগুলা থাকতে হবে, কোথায় যাবেন তার একটা শিডিউল থাকতে হবে, এই বেশ কিছু যদি থাকে, এবং অন্য কোনো দেশে যদি আপনার ভ্রমণের অভিজ্ঞতা থাকে, সেই সহ অ্যাপ্লাই করলে আপনি ইজিলি ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় আর কি। এখন একটু টাফ হয়েছে, বাট পাওয়া যায় যদি আপনার সবকিছু থাকে। এই হচ্ছে মোটামুটি কিছু কমন ভিসার মানে সিম্পল ভাবে বর্ণনা আর কি। ভাই, আপনি মোটামুটি আলোচনা করে ফেলছেন। এখন আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি যে বিষয়গুলো পপুলার বা যে বিষয়গুলো আমাদের বাংলাদেশ থেকে সচরাচর সবাই যায়, সেটি স্টুডেন্ট বিষয়ক, জব বিষয়ক, আপনি মোটামুটি একটু ভালো ধারণা দিচ্ছেন ধারাবাহিক ভাবে। মূলত এই বিষয়গুলো আমি যদি পাইতে চাই বা অন্যরা পেতে চায়, তাহলে তার কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে এই বিষয়গুলো পাবে, এই বিষয়টা যদি একটু টাচ করতে। একটা কয়েকটা বিষয় বলি। স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে বাংলাদেশে এখন বর্তমানে এই আমি গত গত সপ্তাহে একটা সেমিনার ছিল ওসাকাতে, বাংলাদেশ এম্বাসির আয়োজনে একটা সেমিনার ছিল, এবং জাপানের যতগুলা এজেন্সি বাংলাদেশে স্টুডেন্ট ভিসা আনে সেই ম্যাক্সিমাম তারা ছিল। সো এখন বাংলাদেশে 200টা এজেন্সি আছে। এখন বর্তমান বাংলাদেশে জাপানের লোক আনার জন্য 200টা এজেন্সি আছে, ল্যাঙ্গুয়েজ স্কুল বা এজেন্সি। আগে ছিল মাত্র 50টা ছিল কয়েক বছর আগে, এখন 200টা হয়েছে। সো প্রত্যেকটা জায়গায় আপনি যদি যান, আপনাকে যে ফাইলগুলো নর্মালি, আমি তো আপনি চাইলেই আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগে সেগুলো, প্রত্যেকটা ভিসার জন্য কি রিকোয়ারমেন্টস আপনার প্রত্যেকটা ভিসার সাইটে দেওয়া থাকে। মনে করেন এম্বাসিতে আপনি যেমন এই ভিসা সবগুলো ফাইল দেওয়া আছে। জাস্ট আমি একটু সামারি বলে দিই। যদি আপনি স্টুডেন্ট বেশি আসতে চান, তাহলে আপনার যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে, সার্টিফিকেটস গুলো আছে, সেগুলোর একটা কপি লাগবে এইটা, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি জাপানে যে এসে থাকতে করতে পারবেন, মিনিমাম ব্যাংক স্টেটমেন্ট লাগে হচ্ছে 15 লাখ বাংলাদেশি টাকায় মিনিমাম। বাংলাদেশি টাকা? হ্যাঁ, ব্যাংকে দেখাইতে হবে 1 বছর, 1 বছর আপনার ব্যাংকে 1 বছরের স্টেটমেন্ট দেখাইতে হবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা আসে তাদের জন্য 15 লাখ থেকে এটা মিনিমাম, অনেকে 20-25 লাখ দেখায়। সেটা হচ্ছে জেনুইনটা আমি প্রেফার করি। জেনুইন ছাড়া যারা ব্যাংক দেখাবেন, এদেরকে অনেকেরই এটাতে রিজেক্ট হয়ে যাইতে পারে। এখন হচ্ছে কোম্পানিগুলা, অনেক এজেন্সি আছে, যেহেতু আমরা এখানে ফ্র্যাঙ্কলি অনেক কিছু বলতেছি, অনেক এজেন্সিগুলো, আমি কিছুদিন আগে কয়েকটা জুনিয়র সেলের সাথে কথা হইলো, কোম্পানি মানে এজেন্সিগুলো 30,000 টাকা নেই, তাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিবে। কেমন? ব্যাংকে যে তাদের সাথে কন্ট্যাক্ট থাকে, ব্যাংক তাদের একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট দেখাই দেয়। এটা আগে সমস্যা ছিল না, এখন জাপানিরাও কিছু কিছু বুঝে ফেলতেছে, এম্বাসিও কিছুটা বুঝে ফেলে, সেজন্য তারা অনেক সময় এটাকে চেক করে, ভেরিফাই করলে এটা আপনি ধরেন একটা স্টেটমেন্ট বানাই দিলেন আপনি, আপনার 1 বছরে এই টাকা ছিল। সো এটা যখন আপনি বানাই দিবেন, কারণ ওই ওই কর্মকর্তাকে একটা টাকা অ্যামাউন্ট দেয় হয়তো, বা দিয়ে টাকা বানায়, কিন্তু এম্বাসি থেকে এখন মাঝে মাঝে ওই কোম্পানিতে, সরি ওই ব্যাংকে ফোন দিয়ে কর্মকর্তাকে জিগায় যে 1 বছর আগে না, মাঝামাঝি একটা ডেট বলে, ফর এক্সাম্পল ধরেন আজ থেকে 4 মাস আগের 19 তারিখে কত টাকা ছিল ওই অ্যাকাউন্টে, ওটা তো নাই, ওটা তো একটা জাস্ট ফেক বানাই দিছে। ওই অ্যাকাউন্ট দিয়ে যখন ওই ডেটটা সার্চ দেয়, তখন দেখা যায় ওই দিন কত টাকা ছিল এটা দেখাইতে পারে না। এরকম দু একটা কেস আমি শুনেছি রিসেন্টলি হয়েছে আর কি, যে জুনে। সো সবার ক্ষেত্রে হয় এরকম না, সেজন্য যারা ফেক অ্যাকাউন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন, তারা একটু কেয়ারফুল হবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি একবার কারো ব্যাংক স্টেটমেন্টের জন্য ভিসা রিজেক্ট হয় জাপানে, সে দ্বিতীয়বার সহজে আসতে পারে না। আর আপনি যত করবেন, একবার রিজেক্ট হইলে, ব্যাংক স্টেটমেন্টে শুধু রিজেক্ট হইলে দ্বিতীয়বার আসা টাফ, অন্য কোনো কিছু রিজেক্ট হলে আবার অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস এর ভিতরে হচ্ছে যারা কি বলে স্টুডেন্ট বেসে আসবে।
এছাড়া অন্যান্য যে বিষয়গুলা, আপনি যেমন ইন্টারন্যাশনাল জব ভিসা, বাংলাদেশ থেকে আসতে হলে আপনাকে আপনার সার্টিফিকেটস গুলো দিতে হবে, আপনার জব সার্টিফিকেট, আপনার যে জব এক্সপিরিয়েন্স সেটা আপনার কোম্পানি থেকে দিতে হবে, এবং সরাসরি তারা কোম্পানিতে ফোন দেয় যে এই লোক এখানে জব করছে কিনা। এমন না যে আপনার কথায় বিশ্বাস করবে, তারা কনফার্ম হবে এবং এমন ভাবে ফোন দিবে মানে সে বুঝতে পারবে না, কৌশলে ফোন দিবে বন্ধুর মতো করে যে অমুক আছে কিনা আজকে, বাংলাদেশি দিয়েই ফোন দেওয়া হবে বাংলা ভাষায়, তার একটু দরকার ছিল, আমি তার বা অন্য আত্মীয় স্বজন, এইভাবে কথা বলে অনেক হয়তো বা বলে রাখতে পারে যে আমার কিন্তু এম্বাসি থেকে ফোন আসবে ধরেন। যদি এম্বাসি বলে সে তো মানে যদি সে থাকে আর কি, তার ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তো সে বলে ফেলবে যে আমাকে বলে দিয়েছে, কিন্তু তারা এভাবে খুব স্ট্রিক্টলি যাচাই করে আর কি এটা। আর অন্য যে ডকুমেন্টস গুলো লাগে সেগুলা মোটামুটি সবগুলো আপনার এম্বাসির যে ফরম্যাটে সেখানে দেয়া থাকে আর কি। আরেকটা বিষয় ভাই, এই ইদানিং শোনা যাচ্ছে, যেহেতু আমরা এখন ভিসা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি, কি কি বিষয়ে বাংলাদেশে যেতে পারবে, সেটা স্টুডেন্ট ভিসা বা জব ভিসা কিভাবে কিভাবে যেতে পারবে। এখন যাওয়ার পরে আহ মানে এবং কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো মোটামুটি আপনি আলাপ করছেন। তো দর্শক মন্ডলী, আমি এর মাঝে আপনাদেরকে একটু আহ বলে রাখি, আপনারা আমরা আমরা আজকে আলোচনা করতেছি এশিয়ার একটা উন্নত দেশ জাপানের, জাপানে কিভাবে যাওয়া যায়, সেখানে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, সেখানে কিভাবে বসবাস করা যায়, বা সেখানে বেতন পাওয়া যায় কিভাবে কিভাবে বা কোন সিস্টেমে, বা মাসিক বেতন কি, একটু যেটা আমরা আলোচনা করব। তো তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করে রাখতে পারেন। আমরা প্রত্যেকের কমেন্টস গুলোই আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কমেন্টস গুলো করতে থাকুন। আমি অলরেডি যারা যারা কমেন্টস করছেন তাদের নামগুলো একটু বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কমেন্টস গুলো দেখতে পাচ্ছি। সালমা কমেন্টস করেছেন আমাদেরকে, কাজী জাহাঙ্গীর হোসেন করেছেন, আব্দুল সাত্তার হেডমাস্টার করেছেন, তারপরে আরো নিশান করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্টস করতে চান বা প্রশ্ন করতে চান, আপনারা কমেন্টস বা প্রশ্ন করে রাখতে পারেন, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে যাব এই প্রশ্নগুলো নিয়ে। তো তার আগে আমরা যে ধারাবাহিক আলোচনা ছিলাম, সেই ধারাবাহিক আলোচনাগুলো আরেকটু শেষ করে নেই। তো মাঝামাঝি সময় ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকের কমেন্টস বা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে। তো তার মধ্যেও আরেকটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছিল আপনারা যদি মনে করেন যে অনুষ্ঠানটা সবারই উপকার হবে, তাহলে আপনারা অবশ্যই নিশ্চয়ই আপনারা এই শোটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো জনাব মেহেদী ভাই, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এত সময় তো আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা আহ এশিয়ার একটা উন্নত দেশ জাপানে যেতে পারি। আমরা ছোটবেলায় সবাই একটা ডায়লগ দিত, টাকা দেন জাপান যাবো, তাই না? মূলত জাপানের প্রতি সবার একটা অন্যরকম একটা আকর্ষণ থাকে, যেহেতু সেখানে একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়, উন্নত একটা জীবনযাপন করা যায়। তো সেই জন্যই অনেকেই জাপান যাওয়ার ইচ্ছা থাকে। আর যেহেতু আপনি এর মাঝে বলে গেছেন যে জাপানে যারা ওয়ার্কার হোক বা স্টুডেন্ট বিষয় যাক, তারা তাদের ডিপেন্ডেন্ট বিষয় হিসেবে অন্যদেরকেও নেওয়ার সুযোগ আছে। তা আমি মনে করি এশিয়ার দেশগুলোর মধ্যে আমি মনে করি কোরিয়ার থেকেও জাপানের বিষয়গুলো ইজি, এবং সেখানে বসবাস করা বা জব পাওয়া খুব ইজি, যদি আপনারা সঠিক প্রসেসটা জানেন, অথবা যদি সঠিক জায়গাটা খুঁজে বের করতে পারেন। কারণ আমাদের দেশে তো আর প্রতারকের অভাব নেই। তো মেহেদী ভাই, আমরা এই পর্যায়ে এখন যেহেতু কিভাবে কিভাবে যাওয়া যায় আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে জাপানের যে বিষয় যাক, যেহেতু ভিসা ক্যাটাগরি ভিন্ন আছে, তো সবার কি বেতন একই রকম, নাকি ভিসা অনুযায়ী বেতন আবার আলাদা আলাদা আছে? এই বিষয়টা একটু যদি আলোচনা করতেন। আচ্ছা, আচ্ছা ইলিয়াস ভাই, এখানে আমি একটা জিনিস স্কিপ করে ফেলছি আর কি, এটা একটু বলে ফেলি। এটা হচ্ছে যে রিসেন্টলি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে এসেছিলেন। আসার রাইট, পরে রাইট, রাইট। জাপান গভর্নমেন্টের সাথে কিন্তু একটা এমওই টাইপের হয়েছে। সো সেই এমওইর মাধ্যমে আগামী 5 বছরে জাপানে হচ্ছে 1 লক্ষ শ্রমিক, 1 লক্ষ, ইনফ্যাক্ট 1,30,000 বলা হচ্ছে, সেই 1,30,000 শ্রমিক বাংলাদেশে আসবে। এই প্রসেসটা অলরেডি শুরু হয়েছে, আমি যতটুকু খোঁজ নিয়েছি বাংলাদেশে শুরু হয়েছে। এটার জন্য আপনাকে বাংলাদেশে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে, সরকারের যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সেই জাপানিজ ভাষার ট্রেনিং সেন্টার আছে, প্রত্যেকটা জেলাতেই আছে, ঢাকাতেও আছে। সেই সরকারি ট্রেনিং সেন্টারগুলোতে আপনাকে ট্রেনিং নিতে হবে, ভাষা শিক্ষা নিতে হবে।
মিনিমাম N4 লেভেল করতে হবে, সেখানে আপনারা ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে সেই N4 কমপ্লিট করার পরে গভর্নমেন্ট থ্রুতেই আপনারা অনেক আবেদন করতে পারবেন। সেটা যাদের পক্ষে পসিবল আপনারা সরাসরি সেইখানে ওখানেও বিভিন্ন ক্যাটাগরি, আমি যে ভিসার ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরি গুলাতেই বিভিন্ন, যেমন টেকনিক্যাল ইন্টার্ন ভিসায় নিবে, মানে স্পেশাল স্কিল বিষয় নিবে, এই টাইপের বেশ কিছু বিষয় নিবে। সেখানে আপনাকে ট্রেনিং দিবে। ফার্স্ট প্রসেসটা বলে দিই, সেখানে হচ্ছে আপনাকে প্রথম ভাষা শিখাবে, তারপর হচ্ছে আপনি যে ভিসায় আসতে চান। ও আমি আরেকটা জিনিস, আমার ভিসার ভিতরে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে SSW একটা ভিসা আছে, আমি শর্ট করে বলি। এটাও এখানে ভিসা, যে আপনি গভর্নমেন্ট যে আনবে 1 লাখ, এর ভিতরে এটাও আছে। সো SSW হচ্ছে নার্সিং ভিসা, অনেকটা নার্সিং বা এই যে জাপানে যে বয়স্ক লোক আছে তাদেরকে যে সাপোর্ট দেওয়ার জন্য যে দরকার, কেয়ার গিভার, সেই কেয়ারগিভার বলে। ভিসাতে। হ্যালো, মেহেদি ভাই সম্ভবত আটকে মালয়েশিয়া, গেছে। না না, মেহেদি ভাই, আচ্ছা আচ্ছা, আমি শুনতেছি। হ্যাঁ, মেইনলি আসে হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে। সো এখন বাংলাদেশ থেকে এটা আসতেছে, এটা হচ্ছে অনেকটা নার্স, বাংলাদেশে যেমন নার্স ঠিক এরকম নার্সের মতো বাংলাদেশ থেকে আসতে পারে। সেটার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে N4 মিনিমাম রিকোয়ারমেন্টস। N4 এর নিচে হবেই না, এটা খুবই স্ট্রিক্ট করে। এবং এর সাথে আপনার যে ওখানের যোগ্যতা, সেটার বাইরে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। বাংলাদেশে স্কিল টেস্ট দিয়ে আপনাকে পাস করতে হবে। পাস করার পরে আপনি জাপানে আসতে পারবেন। এই জিনিসগুলোর জন্য আপনারা গভর্নমেন্টের যে ট্রেনিং সেন্টারগুলো আছে, ভাষা শিক্ষা কেন্দ্র আছে, সেইগুলোতে আপনারা যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারবেন। ভর্তি হইলে তারপরে আপনি সেই থ্রুতে গভর্নমেন্টের ওয়েতে আপনি কিন্তু জাপানে আসতে পারবেন এই প্রসেসগুলোর ক্ষেত্রে। এখন আসেন, আপনি যেটা বলছেন প্রশ্ন, যে স্যালারি ভেরি করে কিনা। ইন আপনি যদি ইন জেনারেল বলি, জাপানের মানে বেসিক যে স্যালারিগুলো, মানে প্রাথমিকভাবে যে স্যালারিগুলো, এগুলা সবগুলা সেক্টরই প্রায় সমান, খুব বেশি ডিফার করে না। আপনি এই জন্য হচ্ছে উন্নত বিশ্বেগুলা ক্ষেত্রে জাপান এরকম একটা ফলো করে। জাপানের স্টার্টিং স্যালারি গুলা, সেটা কোম্পানি হোক, যে কোনো কোম্পানি হোক, প্রায় সেম। ধরেন সবগুলা কোম্পানিতেই মিনিমাম বাংলাদেশি টাকায় 1,60,70 থেকে শুরু করে সর্বোচ্চ 2.5 লাখ ধরেন, 2.5 লাখ, 2,20,000 বা এইরকম, এই রেঞ্জের ভিতরে থাকবে সবগুলাতেই। এবং মিনিমাম 1.5 লাখ ধরতে পারি। মিনিমাম 1.5 লাখ ধরতে পারেন আপনি। কিন্তু এখান থেকে আবার কিছু কোম্পানিতে, সব কোম্পানিতে আপনার একটা ওই ট্যাক্স, ইন্স্যুরেন্স, এই টাইপের কিছু কাটবে আর কি। সেটা আবার এছাড়া ম্যাক্সিমাম কোম্পানিতে আপনার ওভার টাইম থাকে, এরকম যে কাজগুলাতে অনেক ক্ষেত্রে ওভার টাইম থাকে, সেক্ষেত্রে ওভার টাইমে হয়তো আপনার আর 10-20 হাজার টাকা বাড়তে পারে অনেক ক্ষেত্রেই। বিশেষ করে কোম্পানি যেগুলো আছে আর কি, সার্ভিস রিলেটেড কোম্পানি, সেখানে ওভার টাইমটা থাকে আর আমরা কি। আমরা বেসিকটা জানি, এরপরে যে কোম্পানিতে যেভাবে ওভারটাইম থাকবে তার কম বেশি বেতন হবে আর কি। হ্যাঁ, সেটা হবে আর কি। সেটা আরেকটা বিষয়, বেসিকের সময় প্লাস মাইনাস প্লাস হবে। প্লাস মাইনাস হবে, হ্যাঁ হ্যাঁ, একটা মিনিমাম 1.5 লাখ ধরতে পারেন আপনি। মিনিমাম 1.5 লাখ থেকে উপরে 2,20,000, 2.5 লাখ হইলো খুব একদম যেগুলাতে হাই একটু লেভেল। বেশি হাই লেভেলের। হ্যাঁ, সেটা যেমন নিসান কোম্পানি বা এই টাইপের যেগুলা, তারপরে যে ডোকোমো বা হাই লেভেলের যেগুলা আছে, সেখানে পরিশ্রম বেশি। যেমন জাপানে, আপনাকে একটা জিনিস আমি বলি, আপনি মনে করবেন না যে জাপানে যাদের স্যালারি বেশি সেখানে হচ্ছে যে মানে অন্য কোনো কারণ ছাড়াই স্যালারি বেশি। ফর এক্সাম্পল, একটা কোম্পানিতে যদি শনি রবি 2 দিন বন্ধ থাকে, তার যে স্যালারি হবে, আরেকটা কোম্পানিতে শুধুমাত্র রবিবার বন্ধ, শনিবার জব করে, তার স্যালারি একটু বেশি হবে। তার মানে সে কিন্তু এখানে একটা দিন বেশি কাজ করতেছে প্রতি সপ্তাহে। সো ওইটার জন্য অনেক সময়, সেজন্য যারা ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসে, তাদের জন্য মানে সপ্তাহে 1 দিন বন্ধ থাকলে স্যালারিটা বেশি। জাপানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 দিন যদি বন্ধ থাকে, তাহলে আপনার স্যালারি একটু কম থাকে আর কি। অনেক ক্ষেত্রে সমান হয়, বাট এটা যাদের 1 দিন বন্ধ, তারা স্যালারিটা একটু বেশি হবে। তবে অ্যারাউন্ড হিসেবে আপনি যদি রাউন্ড বলেন, 1.5 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত। এর ভিতরে একটা একটা জায়গায় শুধু আমি বলি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল জব ভিসা, যেটা এই ভিসাতে যারা আছে, এদের স্যালারিটা একটু হাই, এদের 2 লাখের নিচে খুব একটা নাই স্যালারি। ভাই, আরেকটা বিষয়, ইদানিং শোনা যাচ্ছে যে জাপানে যারা যাচ্ছে তারা নাকি কাজ পাচ্ছে না। এটার মূল কারণ কি? আমি দুজন দুজনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি, সেটা ওনারা বলছেন যে জাপানে আসাটার জন্য ভাষাটা মেন, বিষয়টা এমন না, কিন্তু কাজ পাওয়ার জন্য ভাষাটা মেন। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন।
না, এটা ঠিকই বলছে। জাপানে আসতে আপনার কি বলে ভাষাটা মেইন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শর্ত স্কুলের জন্য। মানে শর্ত, হ্যাঁ, এরকম না, কিন্তু উম, কাজ পাওয়ার না, জন্য নাকি ভাষাটা মেন। হ্যাঁ, যেমন এই যে ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা, সেটাতে আপনার সার্টিফিকেট, ভাষা জানার সার্টিফিকেটের চেয়ে আপনার যদি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেখান সেটা মেইন। ধরেন একজনের 7-8 বছর অভিজ্ঞতা আছে, ঠিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে যদি জাপানে আসতে চায় তার ভাষা কম থাকলেও নিয়ে আসবে। কিন্তু আপনি যদি জাপানে জব পাইতে চান, এখন যেটা আপনি যে মেইন প্রশ্নটা করছেন সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যে বাংলাদেশে এই কথাগুলো বলতেও কষ্ট লাগে। বাংলাদেশে মানুষ অনেক ক্ষেত্রেই মানে এরা অনৈতিক ভাবে মানুষকে বিপদে ফেলে, এজেন্সি গুলা। আমি মাঝে মাঝে চিন্তা করি যে মানুষের এতটা অধঃপতন কেন হয়, মানুষকে ধোকা দিয়ে মিথ্যা বলে জাপানে নিয়ে আসে। আমি এরকম অনেক কেস আমি শুনছি, এই জন্য আজকে খুব কড়া করে বলতেছি। অনেক পরিচিত এবং বড় বড় প্রতিষ্ঠান তারা এমন ভাবে ধোকা দেয় মানুষকে। রিসেন্টলি যে আমাদের এই 3-4 দিন আগে আমি একটা লাইভে আমাদের জাপানে এই যে জাপান বাংলা পেজের আতিক আতিক ভাই উনি একটা লাইভে বললেন, এক ভদ্রলোক উনি বাংলাদেশের একটা ভালো কোম্পানির আপনার ওই অ্যাকাউন্ট সেকশনে ভালো একটা জবে ছিলেন, প্রায় 1 লাখ টাকার মতো নাকি উনি বেতন পাইতেন। উনার নিজে লাইভ উনি সাক্ষাৎকারে বলতেছিলেন তাকে জাপানে উনি ওই কম্পিউটার রিলেটেড কম্পিউটার ইঞ্জিনিয়ার টাইপের, ওনাকে জাপানে বলছে যে তোমাকে একটা কোম্পানিতে জব হবে, এই কোম্পানিতে বেতন হবে 2.5 লাখ সামথিং এরকম বলছে আর কি। আর তার অন্য কোনো প্রবলেম হবে না, ওভার টাইম পাবে 100 ঘন্টা, 100 ঘন্টা ওভার টাইম এরকম বলছে আর কি। মানে উনি তো শিক্ষিত মানুষ, ওনাকে এমন ভাবে বুঝাইছে আর কি, বুঝাই ওনাকে নিয়ে আসছে, সবকিছু করে ওনাকে ওনার কাছে 16 লাখ টাকা নিচ্ছে আর কি, যেটা ওখানে বলতেছিলেন আর কি। তো এটা একটা উদাহরণ দিচ্ছে, এরকম অনেক রেফারেন্স আছে আর কি। ওনাকে নিয়ে আসছে জাপানে, এনে সেই লোক জাপান পর্যন্ত, কারণ ওই কোম্পানির সাথে তার হয়তো একটা কন্ট্যাক্ট ছিল বা কোনো কিছু ছিল, কোম্পানি একটা ডকুমেন্টস ফেক ভাবে নিয়েছে। এটা অনেক ক্ষেত্রেই হয়তো বা টাকা দিলে নেওয়া যায়, সব কোম্পানি তো একরকম না। সেভাবে নিয়েছে, তার রেফারেন্স ছিল, তার এক্সপিরিয়েন্স ছিল, সেগুলা কাজে লাগে তার ভিসাটা হয়েছে। সে হয়তো এমনিতে ওই এক্সপিরিয়েন্স এমনিতে তার ভিসাটা হয়তো, মাঝখান থেকে সে একজন 16 লাখ টাকা নিয়েছে, নিয়ে তাকে জাপানে আনার পর এর 1-2 দিন পরে নাকি ওই লোক জাপান থেকে চলে গেছে, আমেরিকা না কই চলে গেছে। উনাকে যে কোম্পানিতে নিয়ে আসছে সেই কোম্পানিতে যখন গেছে তখন বলছে আমাদের এখানে কোনো জব নাই, তোমার সাথে জবের কোনো কন্ট্যাক্ট হয় নাই, শুধু ডকুমেন্টস নিয়ে গেছে। এই লোক তো এখন বাংলাদেশে চলে আসছে, 16 লাখ টাকা দিয়েছে, এখন তার মানে খুবই করুণ অবস্থা আর কি, উনি লাইভে বলতেছিলেন। এইরকম যারা আছে সেক্ষেত্রে করে কি, বাংলাদেশের কিছু লোক, অসাধু ব্যবসায়ী টাইপের কিছু এজেন্সি আছে, তারা হচ্ছে জাপানের বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে যে আমি শুধু ডকুমেন্টস দিব তোমার কাছে, তোমাকে কোনো জব দিতে হবে না, আমাকে ডকুমেন্টসটা দাও। সেই ডকুমেন্টস, ফেক ডকুমেন্টস দিয়ে বাংলাদেশ থেকে এই লোকের এক্সপিরিয়েন্স সবকিছু কাগজ ডকুমেন্টস নিয়ে এম্বাসিতে দিয়ে ভিসা তৈরি করে, ভিসা তৈরি করে দিয়ে জাপানে আসার পরে তার সাথে যোগাযোগ করে না, কারণ ওই কোম্পানিতে তার কোনো জব নাই। সো সেই ক্ষেত্রে হচ্ছে সে খুব কঠিন, এরকম অনেক আমরাও শুনেছি। আবার কিছু কিছু জায়গায় এরকমও নাকি হয় যে বলে দেয়, এজেন্সি বলে দেয় তোমার কিন্তু ওখানে জব হবে না, যাওয়ার পরে 6 মাস বা 3-4 মাস পরে আমরা জব দিয়ে দেবো, এরকম বলে নিয়ে আসে। এটা করলেও হবে না কিন্তু, জাপানে কেউ কাউকে জব এভাবে দিতে পারে না, একটু টাফ যদি এরকম চ্যানেল না থাকে আর কি। সো এইরকম যারা লাইভে বা এরকম দেখবেন, তারা কোনোভাবেই আপনার সরাসরি জব দেখে কোম্পানির সাথে কথা বলে, শুধু যদি আপনি নতুন থাকেন কোম্পানির সাথে বুঝবেন না, যদি আপনার পরিচিত কেউ থাকে বা জাপানে যারা আছেন, অনেকে আমাকে 2-1 বার নক দিয়েছেন যে এই কোম্পানিটা কেমন, আমি 2-1টা কোম্পানি দেখছি এটা খুবই সাসপিশাস, মানে এটা কোম্পানি না, এটা ভুয়া। এরকম যদি আপনার জাপানে কেউ থাকে, তারকে আপনি নক দিবেন আসার আগে, টাকা দেওয়ার আগে, যে এই কোম্পানি আমাকে ভিসা দিচ্ছে, এরকম এটা কি সত্য না মিথ্যা। অনেকে হয়তো বা রাইট, কাছাকাছি থাকে, যেমন রাইট। ধরেন আমি কবে থাকি, কবিতে যদি একটা কোম্পানি অ্যাড্রেস দেয়, আমি চাইলেই দেখতে পারবো আসলে কোম্পানিটা আছে কিনা। এটা দেখে আচ্ছা, যদি আপনারা আসেন, যেহেতু একটা বিশাল অ্যামাউন্টের বিষয়, টাকার বিষয়, আপনারা এই জিনিসটা কাইন্ডলি চেক করে পরে আসবেন, তাহলে আপনার কষ্ট হবে না। অনেকে আসার পরে আমি দেখছি খুব মানবেতর জীবন যাপন করতেছে, এরা 16 লাখ টাকা, 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা দিয়ে আসছে, জব নাই, কান্নাকাটি, মানসিক ভাবে প্রেরেশানি, এই জিনিসগুলা থেকে আপনারা লোভে মানে একটু কঠিন ভাবে বললে যে লোভে না পড়ে আপনার একটু সচেতন হয়ে দেখে শুনে তারপরে আসবেন। এখন কিন্তু ইজি, আপনি যে কারো কাছে তথ্য নিতে পারবেন। মেহেদী ভাই, আমাদের তো উদ্দেশ্য এটাই যে আমাদের কথা হলো যে আমরা তো ভিসা প্রসেস করি, বিষয়টা এমন না, আমরা মানুষকে সচেতন করার জন্য এই অনুষ্ঠানটা শুরু করেছি। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, নেটের যুগ, গুগলের যুগ, আপনারা ইচ্ছা করলে সবকিছুই ঘাটাঘাটি করে এরপরে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু হ্যাঁ, থার্ড পার্সনের কথায় পড়ে, প্রচারণায় পড়ে এতগুলো টাকা আগেই খরচ করবেন, এটা আমরা আসলে সমর্থন করি না, তাই না?
জি এটা ভাই। কেন বললাম, আমি আমি এই আমার তো প্রায় প্রায় 10 বছর জাপানে, গত 3-4 বছরে আমি প্রচুর পরিমাণে এরকম কেস, মানে কেস আমার আমার কাছ পর্যন্ত আসছে বিভিন্ন ভাবে, আর সরাসরি না। তো আমি এই জিনিসগুলা এখন মানে প্রথম দিকে মানে ধারণাই করতে পারি নিজের করতে পারি, এখন তো যে অহরহ হচ্ছে সেজন্য সবাইকে সচেতন করার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন, আসলে আপনি এইরকম উদ্যোগ নিচ্ছেন, এটা কিন্তু আপনার মানে পার্সোনাল কোনো বিজনেস না, এটা সচেতন না, না, করার জন্য মানুষকে, মানুষের একটু উপকার করার জন্য করছেন। আমিও শুধু এইটার জন্যই কিন্তু এখানে আপনার সাথে যুক্ত হয়েছি ভাই। আপনার আপনার ইয়েতে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি, আরেকটা বড় কারণ আছে, আমি হচ্ছে জাপানে, জাপান গভর্নমেন্টের কোবে সিটিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেকশনে আছি। এইটা আমি বাংলাদেশি না, সাউথ এশিয়ার প্রথম। ওরা সাউথ এশিয়া থেকে কাউকে নেয় নাই। সো এটা কোবের হিস্ট্রিতে প্রথম, কোবে সিটির এই এই 100-150 বছর ইতিহাসে প্রথম আমি। সো আমি চাই যে আমি আমার মাধ্যমে হোক বাংলাদেশ কমিউনিটি যারা এই লাইভটা দেখবে বা পরবর্তী দেখবে, তারা অ্যাটলিস্ট যেন এইরকম কোন রকম প্রতারণা বা কোন মানে কোন রকমের এইরকম বিপদে না পড়ে, সেই জন্য আমি আরো এই লাইভে আসছি যে কি কি প্রবলেম হতে পারে। এছাড়াও আমি এখানে লাইভে বলে রাখি, আমাদের কোবে সিটির অফিসিয়াল বাংলাতে ফেসবুক পেজ আছে এবং অফিসিয়াল বাংলাতে ফেসবুক গ্রুপ আছে। আমার আমার যে মানে পার্সোনাল প্রোফাইল ফেসবুকে মেহেদী হাসান খান, সেখানে সবকিছু লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা যদি কোনো কিছু জানতে চান পেজ, ফেসবুক পেজ বা গ্রুপে, সেগুলাতে যদি আপনারা কোনো কোশ্চেন করেন, এটা হচ্ছে যে যে কেউ কোনো কোশ্চেন করলে এটা হচ্ছে অফিসিয়ালি সেটাকে আমি মানে সবাই দেখে, কবি সিটিরাও দেখবে যে এই প্রশ্নগুলো জানতে চাই, সেগুলো আমরা অফিসিয়ালি এটার আনসার দেওয়ার চেষ্টা করতে পারি, মানে দেই আর কি। সো আবার আপনারা একই যদি প্রশ্ন অনেকের থাকতে পারে, তাহলে বাকিরা জানতে পারলো। জানতে পারলো, সো আপনারা যদি কোনো কিছু জানার থাকে বাংলাদেশে যারা দেখবেন, অবশ্যই, আর শুধু আমি না, আরো যারা বড় ইয়েতে আছে, খুব প্রমিনেন্ট আছে বিভিন্ন সেক্টরে জাপানে, যেমন ডক্টর আশির ভাই আছেন, উনি জাপান নিয়ে অনেক বছর খুব ভালোই আছেন, জাপান কাহিনী লেখে নাকি, আমার খুব প্রিয় একজন মানুষ। এইরকম যারা আছেন মানে এই 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 লাইনে এক্সপার্ট, তাদের কাছে শুনবেন। আপনি কখনোই কোনোভাবেই আপনি কোনো এজেন্সির লোক যারা জাপানে আছে তার কাছে জিজ্ঞেস করবেন না, তারা কখনোই আপনাকে সঠিক তথ্য দিবে না। জি ভাই। তাহলে আমরা মোটামুটি ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানলাম, কিভাবে আসা যায় এটাও জানলাম, এবং বেসিক স্যালারিটাও জানলাম। বেসিক স্যালারির পরে জাপান সরকারের কোনো কাটিং আছে কিনা? মানে আমাদের এখানে যেমন কোরিয়াতে যেমন স্বাস্থ্য বীমা আছে, তারপরে পৌরসভা ট্যাক্স আছে, সরকারি ট্যাক্স আছে, এগুলো কেটে নেওয়ার পরে একটা স্যালারি আমরা পাই। তো জাপানে বেসিক স্যালারির পরে আহ, মানে কত কি কিভাবে কি কর্তন আছে, এই এরপরে কত কত টাকা সঞ্চয় করা যায়, এই বিষয়টা জানতে চাচ্ছি। জাপানে দুই 2 বছর আগেও এক্সপেন্সটা কম ছিল। যেমন শুধু একটা উদাহরণ বলি, জাপানে আগে আমরা 10 কেজি চাল কিনতাম বাংলাদেশি টাকায় ধরেন 2200-2300 টাকা। 3 বছর আগে 10 কেজি চাল থাই রাইস, যেটা ওই মোটামুটি ভালো মানের থাই রাইস, চিকন বাসমতির কাছাকাছি আর কি, সেই চালটা এখন আমাদের কিনতে হয় 5,500 টাকা। তার মানে দ্বিগুণের বেশি হয়ে গেছে চালের দামটা। সো এইটার জন্যই, শুধুমাত্র এক চালের চালের জন্যই জাপানের গভর্নমেন্ট পড়ে যাচ্ছে। মানে এখন যে গভর্নমেন্ট আছে ও শেষ, মানে ও তার কোনো মানে আসনই নাই, পুরোপুরি তারা মেজরিটি হারাইছে, এখন কিছুদিন পরে চলে যেতে হবে। সো জাপানে চালের দামটা বেড়ে গেছে বিভিন্ন কারণে আর কি। এটা অনেকে হয়তো কারণটা জানেন না যে কেন চালের দাম বাড়ছে, এটা আমিও জানতাম না, আমি যে পরে এটা গভর্নমেন্ট কাছ থেকে আমি এক্সপ্লেন শুনছি। সেটা হচ্ছে জাপানে চালের শর্টেজ ছিল, বাইরে থেকে যে চাল আনবে সেই চালেতে ম্যাক্সিমাম ক্ষেত্রে চালে বিভিন্ন ধরনের জীবাণু বা ভাইরাস থাকতে পারে। এই সংখ্যায় জাপানের যে কৃষি সেক্টরের যে আছে, আপনার একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন থেকে এই অনুমোদনটা পায় নাই। আমরা যে বড় আকারে বাইরে থেকে চাল আনবো, সেই অনুমোদন সরকার চাইলেও তারা দেয় নাই। সেজন্য বাইরে থেকে বিশাল অ্যামাউন্টের চাল আনতে পারতেছে না গভর্নমেন্ট। না আনার ফলে এই যে একটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপে চালের দামটা বাড়ছে। তারপরেও গভর্নমেন্ট ইচানিং করছে কি, তাদের যে মজুদ ছিল জাপান সরকারের, সেই মজুদ থেকে প্রায় অনেক, প্রায় 4,000 মেট্রিক টন অ্যারাউন্ড এরকম একটা চাল গভর্নমেন্ট কম দামে ছেড়ে দিয়েছে, সেই আগের দামে ছাড়ছে আর কি জাপানিজ চাল। সেটা আবার জাপানিজ চাল হওয়াতে অনেকে ওটা খুব একটা পছন্দ করে না, বাট তারপরে কিছুটা ইফেক্ট করতেছে আর কি। এইটা হচ্ছে, এছাড়া জাপানে হচ্ছে সবজির দাম খুবই বেশি, খুবই বেশি। মানে যদি খুব ইন্টারেস্টিং কেউ জানতে চান, আমার ওই আমার জানা অজানার ফেসবুক পেজে আমি অনেক সময় দিয়েছিলাম, একটা একটা করলার দাম 250 টাকা,
এক পিস ওয়ান পিস করলার দাম 250 টাকা, একটা টমেটোর দাম 100 টাকা, সো একটা বেগুনের দাম 100 টাকা। এই টাইপের হচ্ছে প্রাইস, কম বেশ আছে। আপনি যদি একটু লোয়ার লেভেলে বা ডাউন টাউনে যান সেখানে একটু দাম কম, বাট এভারেজ টাইপের দাম এরকম বেশি। সেক্ষেত্রে দুইটা বিষয় আছে। আপনি যদি টাকা সেভ করতে চান, আমি যেটা বলি, অনেকে আমি আমি অনেকে ইউটিউবে দেখি, আমার সাথে মিলে না। অনেকে ইউটিউব ভিডিও করে লাখ লাখ ভিউ বানাইছে, জাপানে যদি আপনি মান্থলি ইনকাম হয় 2.5 লাখ টাকা, আবার মান্থলি খরচ নাকি 2.5 লাখ বা 2 লাখ। এটা সম্পূর্ণ ভুয়া। আপনি জাপানে 2 লাখ টাকা ধরলাম, আপনি জাপানে যদি 2 লাখ টাকা ইনকাম করতে পারেন খুব ভালো মতো এসে, 1.5 থেকে 2 লাখ করেন, আপনি যদি 2 লাখ টাকা ইনকাম করেন, আপনি চাইলে 1 লাখ টাকায় আপনি মাসে চলতে পারবেন, যদি আপনার ফ্যামিলি ওইরকম না থাকে বা দুইজন শুধু থাকেন, বাচ্চা বা এরকম না থাকলে 1 লাখের ভিতরে আপনি ইজিলি চলতে পারবেন সব খরচে, একদম ভালো মতো চলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু দেখে চোখ কান খোলা রাখতে হবে। যেমন ধরেন, অনেক সুপার শপ গুলাতেই কিছু কিছু দিন ডিসকাউন্ট দেয়। একই আইটেম আপনি আগের দিন যা কিনবেন হয়তো বা সপ্তাহে 1-2 দিন ডিসকাউন্ট দেবে। অথবা একই মানে আইটেম 2-3টা সুপার শপ আপনি আশপাশে একটু যদি দেখেন, তাহলে দাম অনেকটাতে কম আছে। যেখানে লোকজনের মুভমেন্ট কম সেখানে জিনিসের দাম কম। সেটা আপনি যদি খুঁজে বের করতে পারেন, সেটা আপনাকে ইজিলি আপনি প্রাইস কমে কিনতে পারলেন। আর অনলাইনে আছে সবকিছু যাচাই করে যদি দেখেন, আপনি সেখানে আপনি চাইলে সেভ করার মতো স্কোপ থাকলে করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি মানে অনেকে বলতে পারেন যে না, আমি যে থাকি হচ্ছে একদম প্রপারে, আমার ওখানে সবই দাম কম, একই দাম, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি প্রপারে থাকেন, ধরেন আপনি একদম সেন্ট্রালে থাকেন কোবে বা টোকিওর, আপনি যদি কোনো সময় ঘুরতে আশেপাশে যান বা আপনি একটু ভিতর সাইডে যান, তাহলে দেখবেন সেখানে যে সবগুলো আসছে সেখানে দাম কম। আপনি যদি কোনো সময় যদি ওখানে যান, যে ওখান থেকে বেশ কিছু জিনিস আইটেম কিনে নিয়ে আসলেন, আপনার একটা ইয়ে হবে। এটা এক জাস্ট কথায় একটা এটা আপনার টেকনিকের উপর নির্ভর করবে, টেকনিক্যাল খরচটা ওপিনিয়ন। মানে। হ্যাঁ, এটা করবে। আর আপনি অ্যারাউন্ড তারপরে এভারেজে, হ্যাঁ জি, এভারেজে মানে আমি বলতেছি যে সরকারের যেমন স্বাস্থ্য বীমা বা সরকারি ট্যাক্স ভ্যাট সেই ধরনের কর্তন আছে কিনা। আছে 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 বলতে, ধরেন আপনার যদি স্যালারি হয় 2 লাখ, আপনার প্রায় অ্যারাউন্ড 20-25 হাজার, 25 হাজার থেকে ডিপেন্ড করে আর কি, 25 হাজার হচ্ছে কেটে নিবি গভর্নমেন্ট। 25 হাজার বা আমাদের যারা গভর্নমেন্ট সার্ভিসে তারা আরো বেশি নেয়, আমার প্রায় অ্যারাউন্ড 40 হাজারের কাছাকাছি কেটে নেয় আর কি। এটার কারণ হচ্ছে আহ, এটা কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে জাপানে হেলথ সার্ভিসটা হেলথটা হতে সার্ভিসটা খুবই স্ট্রং। স্বাস্থ্য বীমা। হেলথ ইন্স্যুরেন্স এটা বলে। আমি যে কোনো জায়গায় জাপানের যে কোনো হসপিটাল, ইভেন একটা ক্লিনিক, পার্সোনাল ক্লিনিকেও যদি যাই, আমাকে যা কিছু খরচ হবে আমি মাত্র 30% দিব, বাকি 30% 70% গভর্নমেন্ট পে করবে। মনে করেন গভর্নমেন্ট। আমি একটা ডাক্তার দেখাইলাম, একটা ওষুধ হইল, একটা ওষুধের দাম ধরেন 1,000 টাকা, আমাকে দিতে হবে 300 টাকা, 700 টাকা গভর্নমেন্ট দিবে। এটা সব জায়গায়। সো এই যে গভর্নমেন্ট দিচ্ছে, এটার জন্য একটা টাকা নেয় আর কি, সেটা। আর হচ্ছে পেনশন। আর জাপানে আমি যে জব করতেছি, আমার যখন জাপানে কিন্তু মানে সেম পেনশন, একজন সরকারি জব করে তার যে পেনশন, একজন কোম্পানিতে জব করে তার পেনশন সেম, একই অ্যামাউন্টের টাকা প্রায় সবার জন্য পেনশন আছে। ধরেন আমি আহ, জাপানে মিনিমাম 10 বছর যদি কেউ জব করে, মিনিমাম 10 বছর সব মিলে 10 বছর যদি কেউ জব করে, তারপর যদি সে ছেড়ে দেয় জব, তাহলে সে মান্থলি যখন ছেড়ে দিবে, তখন মান্থলি 60 বছরের পর হইলে, 60 বছর পরে থেকে সে মান্থলি মিনিমাম 1 লাখ ইন করে পায় যতদিন বেঁচে থাকবে। এটা হচ্ছে এই টাকাটা আগে নিয়ে নেয়। এই টাইপের কর্তন গুলা থাকে। তাছাড়া ট্যাক্সের জন্য কাটে। আবার একটা হচ্ছে যে আপনি যদি সিটির ভিতরে থাকেন, মেইন সিটির ভিতরে যদি থাকেন, আপনার একটা সিটি ট্যাক্স আছে, কিন্তু ওইটা আবার স্যালারির সাথে এক্সট্রা সিটিতে যারা থাকে তাদের জন্য আলাদা পেও করে দেয়। আপনার ট্যাক্স ধরেন 5,000, কিন্তু আপনাকে দিবে 10,000, সো আপনার আরো 5,000 টাকায় থাকে আর কি। সব মিলিয়ে আপনি চাইলে সেভিং করতে পারবেন। আপনার 2 লাখ বেতন হইলে 1 লাখ টাকা সেভ করা যায়। যদি আপনি সিঙ্গেল থাকলে তো ইজিলি করা যাবে, যদি দুইজন থাকেন তাও মানে হবে। থাকা খাওয়া সরকারি ট্যাক্স সবকিছু কাটছাট দিয়ে আপনি 1 লাখ টাকা সেভ করা যাবে। হ্যাঁ, এটা করা যাবে। এটা হচ্ছে একটু মানে আমার যদি সবাই বলেন যে না, আমি একদম টোকিওর মেইন জায়গায় থাকি, এরকম যদি জায়গায় থেকে 1 লাখ সেভ করা টাফ, সেটা হতে পারে। সেক্ষেত্রেও মিনিমাম আমি তাহলে একটু মানে একটা এক্সাম ফ্লেক্সিবল করে দিই, 50 থেকে 1, এইটা আপনি সেভ করতে পারবেন চাইলে। আরেকটা বিষয় হচ্ছে হলো আহ, সেটা হচ্ছে হলো আপনার যেমন জাপান, যেহেতু এটা মিসিং হয়ে গেছে, মানে জাপানে তো সব ধরনের কাজ আছে তাই না। তো
সে চাইলে যে 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 কেউ যে কোনো বিষয় গেলে যে মালিকের আন্ডারে যাক, যেমন আমরা একজন মালিকের আন্ডারে আছি, তা আমি চাইলে দেখা যায় এখান থেকে অন্য আর একটা কাজে যেতে পারি। জাপানে কি এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা? আপনি জাপানের সবগুলা ভিসার তো স্পেসিফিক ভিসা, ভিসাতে যখন সে একজন মনে করেন ইঞ্জিনিয়ার ইন্টারন্যাশনাল জব ভিসায় যখন সে অ্যাপ্লাই করবে, তার ভিসার একটা ডেসক্রিপশন দেওয়া থাকে যে আমি এই কাজ করব। ধরেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আসছেন, একটা কোম্পানির মেকানিক্যাল সেক্টর সাইটগুলো দেখবেন। আপনার যদি ভিসাতে মানে 2-3 বছর 3 বছরের ভিসা পাইলেন, আপনি আরেকটা কোম্পানির হুবহু ওই রকম কাজে যাইতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। আপনি মেকানিক্যাল আরেকটা কোম্পানি মেকানিক্যাল একই সেক্টরে একই কাজে যাইতে পারবেন। মানে ওই বাট আপনি রিলেটেড, ওই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ একই একই। বাট আপনি যদি অন্য কোনো কাজে অন্য কোনো জায়গায় যান, তাহলে আপনি ওই ভিসাতে কাজ হবে না। কিন্তু এটাতে অনেকেই করে কি, মানে এখানে যেটা অনেকে ভুল করে পরবর্তীতে পস্তায়, মনে করেন একটা জায়গায় উনি 3 বছরের ভিসা পাইছে, ধরেন একটা কোম্পানিতে 3 বছরের ভিসা পাইছে, পাওয়ার পরে সে ওই কোম্পানিতে আসার পরে 6 মাসের মাথায় সে চলে যায়, তার 3 বছর তো ভিসা আছে, 3 বছরের ভিতরে তো গভর্নমেন্ট ধরবে না থাকে, ধরে মানে এটা ভাবে ইমিগ্রেশন তো চেক করবে না, ঠিক আছে, সে অন্য কাজে অন্য বিভিন্ন জায়গায় ওই ভিসা যেহেতু মেয়াদ আছে অন্য কাজ করে, এরপরে যখন সে রিনিউ করতে যায় তখন তাকে ডাইরেক্ট বাংলাদেশে রিপোর্ট করে পাঠিয়ে দেয়, কারণ হচ্ছে সে তার কাজের চেয়ে বাকি 3 বছর অন্য অন্য কাজ করছে, সেটা মানে কখনোই অ্যাকসেপ্ট করে না আর কি। আরেকটা বিষয় ছিল, আমরা যেহেতু বাংলাদেশি, আর জাপানের খাবার টাবার তো আলাদা হিসাব নিকাশ, তাই না? তারা তো আর মুসলিম না। তো আমাদের ক্ষেত্রে আবার আমরা যেহেতু বাঙালি খাবার খাই, আমরা মুসলিম হই নন মুসলিম হই, তাই না? সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি খাবারগুলো পাওয়া যায় কিনা সেখানে? আগে ছিল না, আগে খুবই কম ছিল, টোকিও ছাড়া বাইরে খুব একটা পাওয়া যেত না। আমি যখন আসছিলাম এখানে কোবেতে, আজ থেকে 8-9 বছর আগে, তখন তো বাঙালি কোনো কিছুই ছিল না এখানে, কিচ্ছু না, নাথিং। বাট এখন আলহামদুলিল্লাহ সবগুলা শহরে বাঙালি যেহেতু বাড়ছে, এখন আমাদের কোবেতেই বাংলাদেশি মানে হালাল শপ এই টাইপের অনেকগুলা আছে, মিনিমাম 3টার মতো তো আমি জানি, 3-4টার মতো আছে আগে। তবে সব জায়গায় জাপানের সব জায়গায় আপনি হালাল শপ আছে, হালাল শপ গুলা বলতে আপনি হালাল আইটেম গুলা পাবেন ম্যাক্সিমামই এরা এখন তো হচ্ছে নেপালিরা করে, নেপালিরা হালাল শপ করে, নেপালিদের আইটেম কিন্তু হালাল দিয়ে দেয় যাতে মুসলমানরা আসে। মায়ানমার, সরি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত হালাল শপগুলো এখন অনেক পাকিস্তান। আছে। পাকিস্তান, এই পাকিস্তান, সরি পাকিস্তান, এই সবগুলো হচ্ছে অনেক আছে। সো আপনি এখন জাপানটা অনেকটাই আপনি যে কোনো আইটেম পাবেন, এবং অনলাইনে এখন অনেক হালাল শপ চলে আসছে, এবং আপনি অনলাইনে অর্ডার দিলেই আপনাকে বাসায় দিয়ে দেবে। মিনিমাম অনেক ক্ষেত্রে ঈদে যে 10,000 ইয়েনের মতো যদি শপিং করেন আপনার বাসায় দিয়ে যায় আর কি। তাছাড়া জাপানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি এখানে, জাপানের যে সবগুলাতে হালাল আইটেম তো সবগুলো থাকে, ইভেন এরা ব্রেড পাউরুটির ভিতরে কেকের ভিতরে এরা হচ্ছে শুকরের মাংস দিয়ে রাখে বা শুকরের হ্যাঁ, চর্বি হ্যাঁ। দেয়। ইভেন ইভেন আপনার শুকরের চর্বি যদি নাও দেয়, গরু মাংস যদি দেয়, ধরেন চিকেন দিল, সেটা তো আমরা খাইতে পারবো না, কারণ হালাল ভাবে তো জবাই করে না। যেহেতু হালাল ভাবে জবাই করে না, চিকেনও আমরা, মুরগিও আমরা খাইতে পারবো না, গরু খাইতে পারি না আর কি। একদম। তো এই ক্ষেত্রে একটা অ্যাপ আছে আমাদের জাপানে, একটা হালাল অ্যাপ বলে আর কি, হালাল জাপান, সেই অ্যাপে আপনি স্ক্যান করতে পারবেন যে এই আইটেমটা হালাল না হারাম, সেটা স্ক্যান করা যায়। সেই অ্যাপটা হচ্ছে মান্থলি 150 ইয়েন মাত্র পে করলে সেই অ্যাপটা আপনি ইউজ করতে পারবেন সেটা। আর যদি তাও না হয়, ফেসবুকে অনেকেই যারা অ্যাপটা ইউজ করে, আপনি যদি ছবি তুলে তাকে দেন বা অনেক গ্রুপ আছে, তাহলে আপনি জিজ্ঞেস করেন এটা হালাল কিনা হারাম, সেটা আপনি ইজিলি দেখতে পারবেন। এটা কেন বললাম, আমি যখন প্রথম আসছি তখন হালাল আইটেম ছিল না বললেই চলে। এখন এই অ্যাপটা হয়েছে, অ্যাপের কাজ হচ্ছে প্রত্যেকটা কোম্পানিকে আলাদা আলাদা জিজ্ঞেস করে, ফোন করে আর সময় নিয়ে তার কাছ থেকে এই আইটেমগুলো জানে। এখন জাপানিজ কোম্পানিগুলো দেখতেছে যখন বারবার তাদেরকে জিজ্ঞেস করা হয় হালাল আইটেম আছে কিনা, হালাল আইটেমের আগ্রহ বাড়তেছে। এখন জাপানের যে এই চেইন সবগুলো এরা আস্তে আস্তে চাচ্ছে কি যে হালাল কিছু আইটেম আমি অ্যাড করি, আমার যা কিছু আছে তার সাথে হালাল কিছু, এই যে মানে মুসলিম কাস্টমারদেরকে তারা যে এন্টারটেইন করার জন্য এই জায়গাতে এরা এখন অনেক ক্ষেত্রেই আপনি কনভিনিয়েন্ট সবগুলোতে, আগে তো জিরো ছিল, কোনো হালাল আইটেম ছিল না বললে চলে ব্রেড আইটেমের ভিতরে, এখন হচ্ছে অনেক হালাল আইটেম কিছু কিছু আমরা খাওয়ার মতো পাচ্ছি আর কি, এরকম। তাহলে তো পাওয়া যায়। তার মানে মোটামুটি এখন আর সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে, যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য বা মসজিদ অ্যাভেলেবেল আছে কিনা, বা আমাদের এই ধর্মীয় কাজ কাম গুলো করতে গিয়ে কেউ বাধার সম্মুখীন হয় কিনা? মসজিদ অ্যাভেলেবল আগে তো ছিলই না, বলতে গেলে খুব কম ছিল। গত 10 বছরে কিছু কিছু বাড়তেছে। তবে জাপান
আহ, একটা কিছু সময় একটু বাড়তেছিল, মাঝখানে আবার বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন পলিসির কারণে স্টপ হয়ে গেছে। এখন যতটুকু আমি নিউজ জানি, এখন হচ্ছে নতুন করে মসজিদ করাটা খুব টাফ হচ্ছে, মানে গভর্নমেন্ট বিভিন্ন কারণে এটা দিচ্ছে না, অনুমোদন দিচ্ছে না। অনেকগুলো মসজিদ চেষ্টা করতেছে, বাট একটু কঠিন হচ্ছে আর কি। মসজিদ খুব একটা অ্যাভেলেবল না। একটা ডিস্ট্রিক্টে ধরেন, ডিস্ট্রিক্ট না তার চেয়ে বড় একটা বিভাগের কাছাকাছি জায়গায় হয়তো একটা মসজিদ আছে বা দুইটা, সর্বোচ্চ একটা একটা এরকম আছে। বাট নামাজ আপনি পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন বলতে আপনি জাপানিজরা ধর্মীয় দিক থেকে পূর্ণ স্বাধীনতা দেয়। আপনি যদি বলেন যে, যেমন আমার কথা বলি, আমি কোবে সিটি কর্পোরেশনে, মানে কোবে সিটি হলে আমাদের যে অফিস, সেখানে আগে কোনো মুসলিম এমপ্লয়ি ছিল না, কোনো কোনো মুসলিম এমপ্লয়ি ছিল না আগে, ওদের ধারণাই ছিল না। সো আমি ফার্স্ট টাইম, আমাকে ভাই ভাই জিজ্ঞেস করছে তোমার এরকম নামাজ পড়তে হয়, তারা হয়তো বা কোনোভাবে রিসার্চ করছে। আমি বলছি হ্যাঁ, আমার তো দিনে 5 বার নামাজ পড়তে হয়, 5 টাইমস। সো এরা বলছে কোথায় নামাজ পড়ে, আমি বললাম, আমার তো এখন একটা রুম হলেই হয়। এবং আমি তাদের রেফারেন্স দিলাম যে আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম আমার আলাদা পার্সোনাল রুম ছিল। সো এই রেফারেন্স গুলো তার আগের থেকে হয়তো চিন্তা করে রাখছে যে আমি আমার নামাজ জন্য আলাদা রুম দিবে। সো আমার জন্য ফিক্সড রুম আছে, আমি যে কোনো যখন অফিস থাকে আমার জন্য নামাজের রুম আছে। আমি একদম হাইলি মানে কনফারেন্স রুম গুলো আমার জন্য বুক করে নামাজ। এছাড়া জাপানের আপনি যে কোনো জায়গায়, আমার ইউনিভার্সিটি বা যারা আছে সবাই জানে যে মুসলিম মুসলিম মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরেকটা জিনিস বলি, ইভেন শুক্রবারে যে আমরা জুমার নামাজটা পড়ি, এটার ব্যাপারে ওরা খুব সিরিয়াস। এরা বলছে যে, আমাকে ভাইবাতে পরবর্তীতে বলছে যে আমাদের তো লাঞ্চ ব্রেক হচ্ছে 12টা থেকে 1টা, কিন্তু আমাদের নামাজ তো হচ্ছে 1টায়। সো আমি তো তাহলে পড়তে পারবো না। আমাকে মানে ফ্লেক্সিবিলিটি দিছে যে তুমি হচ্ছে 1:45 থেকে 1:45 এই সময় তুমি লাঞ্চ ব্রেকটা নাও। আমার যেহেতু মসজিদটা কাছে, সো আমি ওই নিচে অনেক ওই যে ইলেকট্রিক বাইক আছে, মানে বাইসাইকেল আছে, ওইটা দিয়ে আমি ইজিলি মসজিদে যে নামাজ পড়ে আসতে পারি, এবং তারাই হেল্প করছে আমাকে। সো নামাজের ক্ষেত্রে বা ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইভেন বাংলাদেশের চেয়েও আমি বলি যে বাংলাদেশে যে আগে যে অবস্থাটা ছিল তার চেয়ে এখন ভালো। আরেকটা শুধু অ্যাড করি, সেটা হচ্ছে আগে ধরেন বড় বড় যে স্টেশন গুলো আছে, যেমন ওসাকা স্টেশন, ওসাকা যে রেল স্টেশন, বা এরকম বড় বড় টোকিও, অনেক স্টেশন গুলোতে নামাজের জায়গা ছিল না। এখন ওই স্টেশন গুলোতে স্পেশালি নামাজের জায়গা হয়েছে, গভর্নমেন্ট থেকে করছে। ছেলে মেয়েরা মসজিদের ম্যান ওমেন আলাদা আলাদা, মসজিদের আদলেতে ছোট একটা জায়গা আছে নামাজ। এবং আশ্চর্য হয়ে যাবেন যে আমি কানসাই এয়ারপোর্টে তো মাঝে মাঝে যাওয়া হয়, রিসেন্টলি গেছি। আগে নামাজের জায়গা কানসাই এয়ারপোর্টে খুব কম ছিল, এখন আমি দেখলাম প্রচুর নামাজ জায়গা, একটু পর পরই নামাজের প্লেস আছে। সো জাপানও ইসলাম মানে নামাজের যে আপনার পড়তে হবে ধর্মীয়, সেটাতে তারা খুবই সাপোর্টিভ। কিন্তু মসজিদ করার ব্যাপারে এতটা মানে আপনাকে না করবে না, বাট একটু মানে সময় লাগে আর কি, এরকম। ওটা আসলে পরিস্থিতিতে সব ম্যানেজ করে নিতে হয়। এটা অনেকটা নিজের উপরে নির্ভর করে, তাই না? যেমন আপনি এইটা সে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে যেমন ওরা তো জানে না। ফর এক্সাম্পল ধরেন, আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম আসলাম, আমার ইউনিভার্সিটিতে তারা মুসলমান কেউ ছিল না, আমার ইউনিভার্সিটিতে মুসলমান কেউ ছিল না, তাহলে বোঝেন। সো ওইরকম তারা নামাজ কিভাবে পড়েন, আমার নামাজ অনেক প্রফেসর আমার নামাজ দেখতে আসে, আমি নামাজ নামাজ পড়তেছি, বলতেছে তুমি নামাজ পড়ো, আমরা দূর থেকে দেখতে পারবো কিনা। আমি বলি, হ্যাঁ পারবা, দেখো তোমরা। সো এরকম নামাজ দেখতো, এটা দেখছে। আর কিভাবে নামাজ পড়ি সেটা হচ্ছে ইভেন ওরা মানে খুব এই জিনিসগুলো ওরা জানতেছে যে মুসলমানরা কি করে। আর হচ্ছে আমাকে দেখে শিখেছে। ধরেন আমি যখন প্রথম নামাজ পড়লাম, এরা ধরে নিছে, আগে হয়তো জানতো না, জানা মানতো না, এখন ধরে নিছে যে একজন মুসলমান সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি অ্যালকোহল খাই না, ধরে নেই যে মুসলমানের সাথে বিয়ার খাবে না, মদ খাবে না, মুসলমান পর মানে শুকরের মাংস খাবে না। এই জিনিসগুলো হচ্ছে যাকে যাকে দেখে তাকে দেখেই ইসলাম মনে করে। আমার কোবে সিটিতে আগে নামাজে কোনো ছিল না, এখন ওরা নামাজেরটা জানে, আমাকে 5 ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞেস করে। ইভেন কোনো কিছু হইলে আমার যদি একটু আমাদের টাইমের যদি গ্যাপ থাকে, মিটিং থাকে, পরবর্তীতে বলে যে তোমার কিন্তু নামাজের টাইম আছে, তুমি নামাজ পড়ে নিতে পারো যে কোনো জায়গায়। এটা আবার খাবারের আইটেম, ইভেন কোবে সিটি এরা তো খাবার বা জাপানিজরা খাবারের কোনো বাজবিজ করে না। আমাদের পার্টি থাকে রিসেন্টলি, নতুন যে পার্টিগুলো, এখন যে পার্টিগুলো হচ্ছে অফিসিয়াল শুধুমাত্র আমার জন্য, এমপ্লয়ি তো মনে করেন অনেক 1500-1600 এমপ্লয়ি, আমার জন্য আমি একা খাবো না বলে তারা পার্টিতে এখন থেকে বলতেছে পার্টি যতগুলোই হবে হালাল রেস্টুরেন্টে হবে। সো কারণ হচ্ছে আমি ইনক্লুড থাকতে পারবো না। হলে এই যে জিনিসগুলো, এইগুলা হচ্ছে খুবই মানে এটা সেন্সিটিভ, এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড জাপানে। থ্যাংক ইউ ভাই। তো দর্শক মন্ডলী, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে। তো আপনারা যারা কমেন্টস করেছেন অথবা যারা কমেন্টস করতে চাচ্ছেন, এখন আমরা আপনাদের কমেন্টস গুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথির সঙ্গে আলোচনা করব। এরপরে আমরা ইনশাল্লাহ লাইভটা শেষ করে দেবো। তো যারা এখনো কমেন্টস করেননি তারা কমেন্টস করতে পারেন। আর যারা
শেয়ার করেননি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা লাইভটি শেয়ার করে দিন। তো শুধু দর্শক মন্ডলী, আমরা এখন যে কমেন্টস গুলো আমাদের এখানে এসেছে, আমরা সেই কমেন্টস গুলো আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করছি। জি ভাই, আহ আপনি কমেন্টস গুলো এখন দেখতে দেখুন। এই যে সাত্তার মাস্টার তিনি লিখেছেন, ছেলে স্টুডেন্ট ভিসায় যেতে চায়, সুযোগ সুবিধা কি জানালে খুশি হব। অবশ্যই এটা আপনি উত্তর দিয়েছেন। তারপর সংক্ষিপ্ত আকারে একেবারে 1 মিনিটে যদি একটু আবার একটু রিপ্লাই করেন। আপনি যদি ওনার ছেলে কোথায় পড়ে এটা যদি বললে আমি আর একটু ডিটেল ভালো বলতে পারি, সেটি এইচএসসি কমপ্লিট করছে নাকি অনার্স করছে না মাস্টার্স করছে, তাহলে হয়তো আমার জন্য একটু ইজি হইতো আর কি। তারপর আমি তিনটাই বলে দিচ্ছি, যদি এইচএসসি অ্যাটলিস্ট এইচএসসি মানে ইন্টার যদি পাস করা থাকে, তাহলে জাপানিজ ভাষা সে এখনই যদি যে কোনো জায়গায় থেকে N4 পর্যন্ত পড়াশোনা করলে ইজিলি জাপানে আপনি যে কোনো ভাবে প্রসেসে মানে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে আসতে পারবে। এসে সেখানে 2 বছর ভাষা শিখতে হবে, তারপরে যে কোনো একটা জাপানিজ কলেজে পড়াশোনা করতে হবে 3 বছর, তারপরে জাপানে ফুল টাইম জব করতে হবে খুব ভালোভাবে। সেক্ষেত্রে খরচ হতে পারে বড়জোর 12 থেকে মিনিমাম 12 লাখ থেকে উপরে, অনেকের নাকি বেশি নেই, 12 থেকে 14 লাখ ধরলাম। এই খরচটা হচ্ছে জাপানে আসার সময় লাগবে সব মিলে। আবার আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট দেখাইতে হবে, 15 থেকে 15 লাখ অ্যামাউন্ট দেখাইতে হবে। এই অ্যামাউন্টটা দেখাইতে হবে, ল্যাঙ্গুয়েজটা লাগবে। এই তিনটা হচ্ছে কোয়ালিটি। এরপরে জাপানে আসার পরে সে বাকিটা নিজে পার্ট টাইম জব করে বাকিটা কন্ট্রোল করতে পারবে, এবং ইভেন অনেকে বাংলাদেশে কিছু টাকাও পাঠাইতে পারে। এটা হচ্ছে এসএসসির জন্য। আর যদি অনার্স মাস্টার্স করা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটাও একই প্রসেস আসতে পারবে। সেক্ষেত্রে তার নতুন করে কলেজে পড়তে হবে না। 2 বছর ল্যাঙ্গুয়েজ স্কুল করার পরে সে সরাসরি জবে ঢুকতে পারবে, যদি তার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো থাকে। এটা হলো মেন। আর যদি অনার্স মাস্টার্স করা থাকে, তার এমনি রিসার্চ করার ক্যাপাবিলিটি থাকে বা ভালো ব্যাকগ্রাউন্ড থাকে রিসার্চের, তাহলে সে সরাসরি ম্যাক্স স্কলারশিপ বা সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে। এখানে এসে 3.5 বছর 4 বছর যেই পিএইচডি পিরিয়ড থাকে সেখানে সরকারিভাবে সে স্যালারি বা সবকিছু পাবে। ইভেন আপনি গভর্নমেন্ট যেমন আমরা স্কলারশিপে আসছিলাম যারা, সরকারিভাবে আমরা তো টাকা পাইতাম আর কি, তারপর আমাদের কিন্তু 28 ঘন্টার জব করা, পার্ট টাইম করার এই পারমিশন দেওয়া ছিল, ওইটাও করতে পারে চাইলে। সো এই স্কোপগুলো আছে। তারপরে যদি আপনার ডিটেল কোনো আরো কিছু দরকার হয়, তাহলে ওই ইলিয়াস ভাইকে নক করতে পারেন বা আমাকে রিচ করতে পারেন। জি, দর্শক মন্ডলী, আমরা কিন্তু এখন আপনাদের কমেন্টস বা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছি, এবং আমাদের সম্মানিত অতিথি তিনি উত্তর দিচ্ছেন। আপনারা যারা কমেন্টস গুলো অথবা প্রশ্ন করতে চান দ্রুত করতে পারেন, আমরা কিন্তু লাইভটি শেষ করে দিব। আহ নিশান তিনি প্রশ্ন করছেন, সিঙ্গাপুর থেকে জাপান যাওয়ার প্রসেসিংটা একটু বলবেন, যাওয়া যাবে নাকি? সিঙ্গাপুর থেকে জাপানে আসতে পারবেন আপনি যদি সেই ভিসার ক্যাটাগরিগুলোতে পড়েন। যেমন আপনি যদি সিঙ্গাপুর থেকে জাপানে আসার জন্য যে ভিসার ক্যাটাগরি লাগবে, সেক্ষেত্রে তো ইন্টারন্যাশনাল জব ভিসা বা এইগুলাতে আরেকটা দেশ থেকে আবেদন করা একটু টাফ। কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্পেসিফিক একটা দেশ থেকে নেয়। আপনি যদি সিঙ্গাপুর থেকে আসেন, সিঙ্গাপুরের একটা এজেন্সির মাধ্যমে ইন্টারন্যাশনাল জব ভিসায় আপনি সেখানে আবেদন করে আসতে পারবেন, এটা আসা যাবে। সেক্ষেত্রে আপনি যেখানে আসেন জাপানের ল্যাঙ্গুয়েজটা N4টা কমপ্লিট করে আসতে হবে। আর যদি অন্য কোনো ভাবে মানে এখানে যদি কোনো যেমন ওই যে কুক কুক ভিসা বা রাঁধুনি ভিসা, এই এই টাইপের ভিসা যদি আপনি আসতে চান, সেক্ষেত্রেও আপনি সিঙ্গাপুর থেকে আসতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে এখানে অন্য একটা ইনফর্মাল কথা বলে রাখি, অনেকেই অনেক দেশ থেকে জাপানে আসে। সেটার মেইন কারণ হচ্ছে আপনার জাপানের যারা পরিচিত আছে, সেই পরিচিত কমিউনিটির সাথে যদি আপনি যোগাযোগ করেন, অনেকে হচ্ছে লোক নিয়ে আসে বিভিন্ন চ্যানেলে, সেই চ্যানেলের মাধ্যমে আপনি আসতে পারবেন। আহ সাত্তার মাস্টার আরেকটা প্রশ্ন করছেন, পড়ালেখা শেষে যারা কাজ করে তাদের ভবিষ্যৎ কি, কতদিন থাকতে পারে? ও, এটা আমরা উত্তরটা দিয়েছিলাম, তারপরে বলি জাপানে যদি কেউ একবার ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে, ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে এরপরে পড়াশোনা করে, তার মানে হচ্ছে সে জাপানের একদম স্থায়ীভাবে থাকতে পারবে। তার এটা হচ্ছে একদম পার্মানেন্ট, জাপানে যতদিন ইচ্ছা থাকতে পারবে। ইভেন সে হচ্ছে জাপানের নাগরিকত্ব পাইতে পারবে যদি তার এখন 5 বছরের সাথে আরেকটু এখানে এক্সপ্লেন করে দেয়। অনেক ভাববে যে 5 বছর থাকলে আমাকে ভিসা দিয়ে দিবে, পাসপোর্ট দিয়ে দিবে, তা না। 5 বছর আপনাকে থাকবেন, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসের ভিতরে 3 বছর স্টুডেন্ট থাকে আর 2 বছর মিনিমাম, 2 বছর স্টুডেন্ট 3 বছর জব করতে হয়। সেটা বললেও কিন্তু আপনাকে মিনিমাম ফুল টাইম জব করতে হবে, ট্যাক্স পেইং জব করতে হবে 5 বছরে, এটা ধরে নেন। ধরার পরে এই 5 বছরের ভিতরে আপনি সরকারের বা জাপানের কোনো রুলস ভাঙতে পারবেন না। আপনি কোনো রাস্তায় অনিয়ম মানে সিগন্যাল অমান্য করছেন, কোনো কিছু করছেন, এরকম যদি কোনো কিছু রেকর্ড থাকে, আপনার কোনো নামে যদি কোনো ব্যাড রেকর্ড থাকে,
আপনি জানবেনও না, কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবেন। কারণ জাপানের সবার তথ্য সবকিছু আছে। আপনি রাত 2টা 3টা সময় একটা সিগন্যাল ক্রস করলেন, ইভেন অন্ধকারে আপনি কোথাও একটা মানে অন্যায় কাজ করলেন, সেটা তাদের কাছে ক্যামেরা আছে। তাদের কাছে এমন ক্যামেরা আছে যে অন্ধকারে দেখা যাবে। মানে সে দিনের কিছু ক্যামেরা আছে রাতের বেলায় দেখা যাবে শুধু, যখন আলো বন্ধ হয়ে যাবে, কোনো কিছু আলো নাই, তখন দেখা যাবে। আর একটা হচ্ছে দিনের ক্যামেরা। সো জাপানে যদি আপনি রুলস রেগুলেশন মানেন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদের ভবিষ্যতে জাপানের নাগরিক হওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। তো এটা একজন সালাম দিয়েছে আমাদেরকে, ধন্যবাদ ভাই। আছে আলহামদুলিল্লাহ। তো সুই দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আর মাত্র 5 মিনিট সময় আছে। এর মধ্যে যদি অনেক কমেন্টসই অনেকেই করেছেন, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার দেওয়ার উত্তর করে চেষ্টা করেছি, যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তো মেহেদী ভাই, আমরা একজন নিউ কামার বা একজন নতুন উদ্যোক্তার জন্য বা নতুন প্রবাস যাত্রা যে করতে চায় তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? মানে প্রবাস যাত্রা আপনার এই 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 রিলেটেড নাকি জাপানে আসা রিলেটেড? জাপানে আসা রিলেটেড, অর্থাৎ সে আচ্ছা, জাপানে যাবে, এর জন্য আপনার মানে কি পরামর্শ থাকে? হ্যাঁ, এক নাম্বার পরামর্শ হচ্ছে, এক নাম্বার ফার্স্ট, জাপানিজ ভাষাটা আপনাকে শিখতে হবে। জাপানের যদি চিন্তা করেন, আপনি কল্পনায় জাপানে যখন কল্পনা করবেন তখনই আপনি জাপানিজ ভাষা শিখবেন, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এটা আমার মাঝখানে মিস করে ফেলছে, আপনি কি মাস্ট মাস্ট বললাম আবার, আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। এটা আমি মিস করে গেছি আর কি। জাপানে আসার পরে ড্রাইভিং লাইসেন্স নিতে নিলে, জাপানে গাড়ির দাম 2 লাখ, ধরেন আপনি 2 লাখ টাকা গাড়ি পাবেন, ড্রাইভিং লাইসেন্স করতে আপনার 4 লাখ লাগবে। 4 লাখ লাগবে টাকা, এবং আপনাকে মিনিমাম 6 মাস পড়াশোনা করতে হবে, এত কঠিন। সো আপনি যারা জাপানে আসার চেষ্টা করতেছেন, বাংলাদেশে তো ড্রাইভিং লাইসেন্স ইজিলি পাওয়া যায় না, ড্রাইভিং না জানলেও কোনোভাবে কৌশলে পাওয়া যায়। আপনি যেভাবে পারেন জেনুইন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন যারা জাপানে আসতে চান। ল্যাঙ্গুয়েজ এবং ড্রাইভিং লাইসেন্স, এই দুইটা। আরেকটা হচ্ছে যে, জাপানে যখন আসবেন তখন আপনি বাংলাদেশের মেন্টালিটি এগুলা সব ঝেড়ে ফেলে আসবেন, যে আমি নিয়ম মানবো না, আমি আমার মতো চলবে, এটা করা যাবে না, ময়লা যেখানে সেখানে ফেলবে, এই জিনিসগুলা মাথা থেকে ফেলে যেখানে যাবেন আপনি, একটা কথা আছে না, হয় ইউ আর রোম স্পিক লাইক রোমান। আপনি যখন জাপানে আসবেন আপনাকে জাপানিদের মতোই বিহেভ করতে হবে, একদম নম্র ভদ্র, নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে হচ্ছে আপনার ভবিষ্যৎ ভালো। শুধু তাই না, আমি একটা জিনিস এখানে শুধু বলি, আপনি যখন জাপানে আসতেছেন, আমি আমার এখানেও বলছি, আপনাকে দেখে একজন মানুষ জাজ করবে। আপনি একটা জায়গায় যাবেন, মনে করেন জাপানে একটা জায়গায়, যে একটা যে কমিউনিটিতে থাকবেন, আপনাকে লোকজন জিজ্ঞেস করবে যে কোথা থেকে আসছে। আসার পরে এটা জিজ্ঞেস করে, দোচিরানো কাতা দেশকা, এরকম জাপানিতে বলে আর কি। আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ। আপনি যে কাজটা করবেন, ওরা বাংলাদেশকে আপনাকে দিয়ে জাজ করবে। আপনি যদি ভালো করেন, টোটাল বাংলাদেশ বলবে বাংলাদেশের মানুষ সবাই ভালো, কারণ আপনাকে প্রথম দেখছে আপনি এখানে এলাকা। আর আপনি যদি কোনো কিছু একটু নোংরামি করেন বা খারাপ করেন, অনিয়ম করেন, বলবে বাংলাদেশের মানুষ ভালো না। সো এইটা হচ্ছে আপনার উপর পুরো দেশ ডিপেন্ড করে, যখন বাইরে একটা মানুষ যায়। সেই এটা মাথায় রেখে যারাই আসবে, নতুন আসবে, তাদেরকে, স্টুডেন্ট যারা আছে এদেরকে হচ্ছে রক্ত গরম। আমি রিসেন্টলি যারা আসছে আর কি, কিছু কিছু যারা কথা হয়েছে, এরা আসার পরে কিছু আমরা চেষ্টা করি কাউন্সিলিং করার জন্য, আমরা যারা লং টাইম এখানে আছি, আমাদের দায়িত্ববোধ থেকে, অথবা আমাদের একটু আজকে আমাদের ছিল একটা কোবে স্পোর্টিং ক্লাবের আমাদের মিটিং ছিল, আমরা সিনিয়র ভাইরা ছিলাম কোবেতে, অনেক 30-35 বছর যাবত আছে, তাদের একটা ছিল আর কি। সো ইয়াং যারা আছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করি, আমরা অতটা সিনিয়র না, বাট কিছুটা অভিজ্ঞতা আছে, সেখানে মানুষজন বা জুনিয়র ছেলেপেলে যারা আছে, মানে এদেরকে বলি যে, জাপানে যারাই আসবেন বা ভবিষ্যতে আসবেন, একটা হচ্ছে আপনি জাপানের মতো হয়ে থাকার চেষ্টা করবেন, যাতে আমাদের নিজেদের ইমপ্রেশনটা ভালো হয়। আর একটা হচ্ছে যে, আমরা যদি ভালোভাবে থাকি জাপানে, এটা শুধু একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে যে, জাপানে কোরিয়া, আগে বলছিলাম যে চাইনিজরা আসছে, সবাই আসছে, ফিলিপিন, কোরিয়ান, ভিয়েতনাম, সবাই আসছে, নেপালিরাও আসছে। সবাই আসার পরে এদের যে আচরণ, সেগুলাতে জাপানিজরা সন্তুষ্ট না, অনেকগুলা অকারেন্স ঘটতেছে আর কি। সো এখন বাংলাদেশের একটা ইমার্জিং ভাগ, বাংলাদেশ থেকে প্রচুর আনতেছে, আমাদের অকারেন্স খুব কম। রিসেন্টলি একটা খুব আমি শক হয়েছি, যে 1 সপ্তাহ আগে একটা খুবই বাজে একটা অকারেন্স শুনলাম আমি, একটা ট্রেনের ভিতরে একটা ছেলে, বাংলাদেশে ছিল, এরকম একটা হয় নাই, একটা যাই হোক, একটা মেয়ের সাথে অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করছে। এইটা ছাড়া, সে হয়তো মানুষের কোনো প্রবলেম আছে কিনা জানি না, এটা ছাড়া আমরা কোনো সময় এরকম শুনি নাই, বা বাংলাদেশের ব্যাপারে পজিটিভ ইমপ্রেশন আছে। সো আপনি যারাই আসবেন, তারা যদি আমার
বাংলাদেশকে যদি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মে আরো বেশি বেশি বাংলাদেশি জাপানে আসবে, বাংলাদেশের ইকোনমিক আপনারা যারা অর্থনীতির। যাবেন আপনাদের আচরণের উপরই পরবর্তীদের ভাগ্য নির্ধারণ করবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনাদের যে ভালো করেন ভিসা বাড়াবে জাপান সরকার। আর একটা বিষয় এখানে বলে রাখি, অনেকে ভাবে যে মানে ভিসা কম বেশি কেন, এটা তো আমি আগেও জানতাম না। আমাদের প্রতি মাসে এক দুইবার করে হচ্ছে, আমি তো হচ্ছে ফরেনারদের যে সেকশন, সেই সেকশনে আমাদের ইন্টারনাল মিটিং হয় প্রতি মাসে। কোবে সিটিতে কোথায় কোন ধরনের অকারেন্স হয়েছে, পুলিশ থেকে শুরু করে সবগুলা কোঅর্ডিনেশনের মিটিং হয়। কোবে সিটি থাকে, পুলিশ থাকে, ইমিগ্রেশন থাকে, তাদের ভিতরে একটা মিটিং হয়। সেই মিটিং এ যত ধরনের অনিয়ম হয়েছে এই মাসে সবগুলা ভিডিও ফুটেজ সহ দেখানো হয়, এবং এইটা কোন ছেলে মানে কোন দেশের, সব তথ্য ইমিগ্রেশনের কাছে আছে, আমাদেরকে দেখানো হয়। আমি রিসেন্টলি দেখেছি, ভাগ্যিস ওটা বাংলাদেশে ছিল না, এরা ময়লা ফেলার সমস্যা ছিল আর কি, এটা নিয়ে ফরেনার পরে আমাকে জাস্ট ইনফর্ম করছে, আমরা পরে খুঁজে বের করছি ওটা বাংলাদেশি না, অন্য কোনো দেশে ছিল। ওখানে কোনো ওই অ্যাপার্টমেন্টে বাংলাদেশি কেউ থাকে না। সো আপনি যখন, এটা কিন্তু কাউকে জানায় না, এই যে তারা যে ডাটাগুলো কালেক্ট করতেছে এটা কেউ জানবে না, আমিও তো জানতাম না এইভাবে করে। সো এই ডেটাগুলো, তথ্যগুলো তারা সংগ্রহ করে পরবর্তী ইমিগ্রেশনে পাঠায় যে এই দেশের লোকজন অনিয়ম করে, মানে এরা নিয়ম মানে না, রুলস রেগুলেশন ভায়োলেশন করে, পুলিশের কাছ থেকে একটা রিপোর্ট যায় ইমিগ্রেশনে। আবার কোবি সিটি আমরা যারা আছি আমাদের কাছে সেই সব রিপোর্ট নিয়ে একদিনে তো হুট করে কোনো কিছু চেঞ্জ করে না। এই রিপোর্টটা আসবে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে তারা গভর্নমেন্টের কাছে এটা রিপোর্ট দেবে যে এই দেশের লোক ইমিগ্রেশনে এই প্রবলেম করে, এদেরকে ভিসা কমিয়ে দিতে হবে। এই জিনিসটা হচ্ছে মেইন। এই জিনিসটা অনেকে বোঝে না, আর বলে যে কেন নেপাল থেকে আসছে, অন্য দেশ থেকে আসছে, বাংলাদেশকে যায় না কেন। আপনারা এখন এখন হচ্ছে আমাদের হচ্ছে ইমার্জিং পিরিয়ড, আমাদের এখনো কোনো এরকম অকারেন্স হচ্ছে না। সো সামনের দিকে যদি আমরা সতর্ক থাকি, আমার যেটা বিশ্বাস যে সাউথ এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশে থাকতে পারবে জাপানে, এবং মুসলিম কান্ট্রির ভিতরেও বাংলাদেশ থাকতে পারবে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন নাই, মিজানুর রহমান ইলেকশন জব বিষয়ে যাওয়ার জন্য খরচ কেমন হয় এবং স্যালারি কেমন, বিশেষ করে কনস্ট্রাকশনের কাজে? অবশ্য আপনি সবগুলো হ্যাঁ, অ্যান্সার দিয়েছেন, তো একবারে হ্যাঁ, সিস্টেমটা বলুন। হ্যাঁ, আচ্ছা বলি। জব ভিসায় হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন কোম্পানির মাধ্যমে আসতেছেন। মিনিমাম হচ্ছে 12 লাখ টাকা আসা যায়। আমি যেটা আমার পার্সোনাল কাছাকাছি আসছে যে 12 লাখ হচ্ছে মিনিমাম, এই 11 লাখ সামথিং ধর, 12 লাখ ধরে এইটা আসা যায়, এটা হচ্ছে আপনি আসতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আম, এটা এজেন্সি বলে দিই, ডিসকভারি নামে নাকি একটা এজেন্সি আছে, ওরা হচ্ছে কমে আনে আর কি, অন্য হইলে আপনি চেক চেক করে দেখতে পারবেন। আর স্যালারি হচ্ছে কনস্ট্রাকশনে আমার জানা মতে যদি হচ্ছে 1 লাখ, 1,60,000 থেকে শুরু করে, ওর একটা ছেলের একটু কম যা শুনলাম, 1,60,000 থেকে শুরু করে 2 লাখ, এই হচ্ছে স্যালারি মানে প্যাটার্ন। এটা আমার দেখা, এর বেশি কম হইতে পারে যদি অন্য অন্য কিছু হয়। আর হচ্ছে এটা কিন্তু ই ছাড়া, মানে ওই যে ট্যাক্স, এটা কাটা ছাড়া, এখান থেকে একটু ট্যাক্স কাটবে আর কি। আর আপনি যেটা বলছেন কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে এটা কিন্তু, কনস্ট্রাকশনে যারা আসবেন কিন্তু মানসিকভাবে একটু কষ্ট করার মতো মানসিকতা নিয়ে আসতে হবে, কারণ এখানে ভালো পরিশ্রম করতে হয় যতটুকু শুনেছি, একদম রড থেকে একটু শুরু করে সবকিছু টানতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, অলরেডি 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে। কিছু দর্শক মন্ডলী, আপনারা এত সময় ধরে আমাদের লাইভটি দেখছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আবার যে কোনো একটা দেশ নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমরা বিদায় নিতে চাচ্ছি। জি, মেহেদী ভাই, যদি আপনার কিছু বলা থাকে লাস্ট 30 সেকেন্ড। আহ ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর লাইভ প্রোগ্রাম আমাকে যুক্ত করার জন্য। আর যারা অনুষ্ঠানটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটাই শুধু মানে রিকোয়েস্ট করব, যারাই দেশে আহ, দেশে আছেন তারা যদি দেশে ভালো কিছু করতে পারেন, চেষ্টা করেন, সেটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, চেষ্টা করবেন। আর যদি মনে করেন না আমি যা বাইরের দেশে আসবো, তাহলে সেই মেন্টালিটি নিয়ে ল্যাঙ্গুয়েজ শিখে, যে দেশে যাবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ শিখে একটা টার্গেট নিয়ে যে আমি বাইরের দেশে যাব, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, বাংলাদেশের জন্য ভালো কিছু আনবো, এইটা টার্গেট নিয়ে যদি আসেন তাহলে আপনি আপনার জন্য দেশও ভালো, বাইরে আসলেও ভালো। এই এই হচ্ছে আরেকটা বিষয়, যেটা বলি, যে দেশে যাবেন আপনি, এটা আমি আগেও বলছি এখনো বলি, সেই দেশে যারা আপনার ভালো পজিশনে আছে, বা যাদের কাছ থেকে আপনি তথ্য নিতে পারবেন, সেই তথ্য নিয়ে আসবেন। কখনোই কোনো দালাল বা কোনো প্রতারকের কাছে যেয়ে, বা আপনি আপনার নিজের এবং পরিবারের সবার একটা যে অর্থনৈতিক যে সংকটের কারণ হয়, সেই কারণটা করবেন না ইনশাল্লাহ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। যারা লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, লাইভটি শেষ হওয়ার পরে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আর আগামী পর্ব আমরা যে কোনো একটা দেশ নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।